আদ্র ভাইয়া, বাসায় তো কেউ নেই, বাইরে বৃষ্টি পড়ছে। তুমি এই বৃষ্টির দিনেও আমায় পড়াতে চলে এলে? আদ্র হাতের ছাতাটা টেবিলের এক পাশে রাখল, তারপর অনুর দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, বাসায় কেউ নেই বলে আমি তোকে পড়াতে আসতে পারি না অনু? এটা তুই কি করে বললি? অনু কিছুটা ঘাবড়ে গিয়ে আদ্রকে বলল, আমি তো এটা বলতে চাইনি আদ্র ভাইয়া। তাহলে কি বলতে চাইলি? আর খালামণি কোথায়? আম্মু বাসায় নেই, আর আব্বু তো অফিসে। আদ্র রুমের দরজা লাগিয়ে দিল। অনু ভয় পেয়ে গেল। বাসায় কেউ নেই, তাই অনুর আরো ভয় লাগছে। আদ্র অনুর দিকে ফিরে তাকিয়ে বলল, নিজের রুমে যা, তোকে আজকেও পড়তে হবে। আজকে না পড়লে হয় না আদ্র ভাইয়া? দেখো বাইরে কত বৃষ্টি, এই বৃষ্টির দিনে পড়তে মন চায় না। থাপ্পড় চিনিস? থাপ্পড়ে তো সব দাঁত ফেলে দেবো। বেয়াদব মেয়ে। যা, নিজের রুমে গিয়ে পড়তে বস। অনুর কান্না পেয়ে যাচ্ছে, কিন্তু কান্নাটা চেপে নিজের রুমে চলে গিয়ে পড়ার টেবিলে বসল। অনু ইন্টার প্রথম বর্ষে পড়ে, আর আদ্র অনার্স চতুর্থ বর্ষে পড়ে। আদ্র অনুর একমাত্র খালাতো ভাই। আদ্রের কোনো ভাই বোন নেই, অনুরও কোনো ভাই বোন নেই। অনুর মা আর আদ্রের মা আপন দু বোন। অনু এবং আদ্রের বাসা যেহেতু কাছাকাছি, তাই অনায়াসে আদ্র অনুর বাসায় আসতে পারে। আদ্রের এই হুটহাট অনুর বাসায় চলে আসাটাও অনু মানতে পারে না। অনুর মা আদ্রকে কিছু বলেও না, উল্টো আদ্র বাসায় আসলে অনেক খুশি হয়। এখন অনুর মা অনুকে পড়ার দায়িত্বটাও আদ্রকে দিয়েছে। আদ্র প্রচুর রাগী হওয়াতে অনু আদ্রকে খুব ভয় পায়, তাই না পারে কিছু বলতে আর না পারে কিছু সইতে। অনু খুব নিরুপায়। অনু মন খারাপ করে একটা বই বের করল। ফিজিক্স বইটা বের করে পৃষ্ঠা এক পাতা দু পাতা উল্টাতে লাগলো। অনুর হঠাৎই মনে পড়ল তার আজকে কোনো পড়া হয়নি। আদ্র ভাইয়া যে আজ তাকে কঠিন শাস্তি দিবে তা অনু ভালো করেই জানে। অনুর বুকের ভেতর ভয়ে হাতুড়ি পেটাতে লাগলো। আদ্র রুমে এসে অনুর পাশের চেয়ারে বসল, বলল, আজকে তো ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় পড়া ছিল, এখন তোকে আমি ম্যাথস দেবো, ঝটপট করে ফেল, বেশি লেট হলে কিন্তু মার খাবি। অনু অপরাধীর স্বরে আদ্রকে ডাক দিল। আদ্র ভাইয়া। আদ্র ফিজিক্সের বইয়ের একটা অধ্যায় মনোযোগ দিয়ে দেখছিল। অনুর ডাকে অনুর দিকে শান্ত চাহনিতে বলল, হ্যাঁ বল, কি হয়েছে? ইয়ে মানে আমি মানে কি মানে করছিস? ঠিক করে উত্তর দে। ভাইয়া, আমি আজকে পড়া শিখতে পারিনি। কি বললি? আরেকবার বল। অনুর ভয়ে কাঁপাকাঁপি অবস্থা হয়ে গেছে। আদ্র এত শান্ত স্বরে কথা বলছে, মানে আজকে বাইরের এই ঝড় বৃষ্টি, সাথে অনুর কপালেও ঝড় বৃষ্টি আছে। অনু কিছু না বলে একদম চুপ করে হাত গুটিয়ে বসে রইল। আদ্র আবারও অনুকে জিজ্ঞেস করল, কি রে অনু, কথা বলছিস না কেন? বলতে বলেছি না? শেষের কথাটা আদ্র এত চিৎকার করে বলল যে অনু ভয়ে কেঁদেই দিয়ে আবার বলল, ভাইয়া, আমি আজকে পড়া শিখতে পারিনি। কেন শিখতে পারিসনি? কিছুই ভালো লাগছিল না। আদ্র এবার রাগী দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে বলল, মশকরা হচ্ছে আমার সাথে? তুই বসা থেকে ওঠ। অনু তাই করল। চেয়ারে বসা থেকে উঠে দাঁড়ালো। আদ্র অনুর আলমারির দিকে ইঙ্গিত করে বলল, ওই দিকে গিয়ে দাঁড়িয়ে 200 বার কান ধরে উঠবোস করবি। কোনো চিটিংবাজি করবি না। আমি গুনে গুনে দেখব তুই কতবার কান ধরে উঠবোস করলি। বাইরে জোরে বজ্রপাত হলো। আদ্রের কথা অনু অবাক হয়ে শুনছে। নিজের খালাতো ভাই এতটা নির্দয় হয় তা অনুর জানা ছিল না। অনু মিনতি করে আদ্রকে বলল, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও আদ্র ভাইয়া, আমি এবার থেকে প্রতিদিন পড়া শিখে রাখবো। কোনো ক্ষমা নেই, যা বলেছি তাই কর। কান ধরে উঠবোস কর। আমি পারবো না। তাহলে লাঠির আঘাত খাবি? অনু ভয়ে ভয়ে আদ্রকে বলল, না না, আমি কান ধরে উঠবোস করছি। অনু আদ্রের কথা মতো কান ধরে উঠবস করতে লাগলো, আর আদ্র উঠবস গুনতে লাগলো। অনুর কাছে আদ্রকে পৃথিবীর সেরা নিষ্ঠুরতম মানুষ মনে হচ্ছে। 40 বার কান ধরে উঠবস করে অনু হাঁপিয়ে গেছে, আর উঠবস করতে পারছে না। তাই আদ্রকে বলল, আদ্র ভাইয়া, আমি আর পারছি না, পায়ে ভীষণ ব্যথা করছে, আমাকে আর উঠবোস করতে বলো না। এখনও তোর 160 বার কান ধরে উঠবোস করতে হবে অনু, কোনো ক্ষমা নেই। আদ্র ভাইয়া, তুমি আমার সাথে এমন কেন করছো? পড়া শিখলে এমন কষ্ট করতে হতো না তোকে। এখন আবার কিচ্ছু করেনি,
কান ধরে উঠবোস কর। অনু কষ্ট করে আরো 20 বার কান ধরে উঠবস করল, আর না পেরে মাটিতে শুয়ে পড়ল। আদ্র চেয়ার টেবিল থেকে উঠে এসে অনুর পাশে মাটিতে বসে বলল, এই অনু, কি হলো তোর? অনু কোনো কথা বলছে না। অনু চোখ বন্ধ করে আছে। আদ্র কোনো উপায় না পেয়ে অনুকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। অনু চোখ খুলে আদ্রের দিকে তাকিয়ে চাপা কান্না করে আদ্রকে বলল, আদ্র ভাইয়া তুমি খুব পচা, আমাকে শুধু কষ্ট দাও। আদ্র অনুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। অনু বুঝতে পারছে না আদ্র এইভাবে কেন তার দিকে তাকিয়ে আছে। আদ্র হঠাৎ করে অনুর দিকে ঝুঁকে এসে অনুর কপালে গভীর চুমু দিল। অনু ভয়ে কিছুটা দূরে সরে বলল, আদ্র ভাইয়া তুমি আমার কপালে চুমু দিলে কেন? বেশি কথা বলিস তুই, চুপ করে শুয়ে থাক। আরও 140 বার তোকে কান ধরে উঠবোস করতে হবে। অনু আদ্রের ডান হাত নিজের 2 হাতে আঁকড়ে ধরল। আদ্রর নিজের হাতে অনুর হাত চেপে ধরা দেখে অবাক হলেও কিছু বলল না, শুধু অনুর মুখের দিকে তাকিয়ে রইল। অনু আদ্রের হাত চেপে ধরেই বলল, প্লিজ আদ্র ভাইয়া আমাকে আর শাস্তি দিও না। আদ্র চোখ বন্ধ করে কিছুক্ষণ ভেবে তারপর বলল, শাস্তি দেব না, কিন্তু একটা শর্তে। কি শর্ত আদ্র ভাইয়া? তোকে আমার 2 গালে চুমু দিতে হবে। অনু চোখ বড় বড় করে শুয়ে থাকা থেকে উঠে বসে আদ্রের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, কি? যা শুনলে তাই করতে হবে, নাহলে তোকে 140 বার কান ধরে উঠবোস করতে হবে। কি করবি তুই? অনু ভয় পাওয়া দৃষ্টিতে আদ্রের দিকে তাকিয়ে বলল, আমি তোমার 2 গালে চুমু দিতে পারবো না আদ্র ভাইয়া, তুমি আমাকে অন্য কিছু করতে বলো। তাহলে 140 বার কান ধরে উঠবোস কর। আদ্রের কথায় অনুর কান্না পেয়ে যাচ্ছে। কতটা লজ্জাজনক পরিস্থিতিতে আদ্র অনুকে ফেলছে। অনু কি করে এটা করবে? আর না করেও তো উপায় নেই, কারণ অনুর পায়ে এখনো খুব ব্যথা করছে। পায়ের ব্যথায় উঠতে পারবে কিনা সন্দেহ। অনু উপায় না পেয়ে আদ্রের কাছে গেল। আদ্র এখনো অনুর দিকে তাকিয়ে আছে। অনু এখন আদ্রের খুব বেশি কাছে। আদ্রের থেকে অনুর দূরত্ব মাত্র 1 ইঞ্চি। অনুর ভীষণ ভয় লাগছে, লজ্জা লাগছে। তাই অনু চোখ বন্ধ করে আদ্রের 2 কাঁধে নিজের 2 হাত রেখে আদ্রের গালে চুমু দিতে গেল। কিন্তু ভুলবশত অনু আদ্রের গালে চুমু না দিয়ে ঠোঁটে চুমু দিয়ে ফেলল। অনু চোখ খুলে যখন ব্যাপারটা বুঝতে পারল তখন অনেক জোরে চিৎকার দিল। এটা অনু কি করে ফেলল? ভুলবশত কিনা আদ্র ভাইয়ের ঠোঁটে চুমু দিয়ে ফেলল। এবার অনু বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে লাগলো। কিন্তু আদ্র সেই একইভাবে বিছানার এক পাশে বসে আছে। আদ্র অনুর কান্না করা দেখছে। মনে মনে আদ্রের হাসি পেলেও মুখে অনুকে বলল, বা অনু, তুই তো দেখছি একদম এগিয়ে গেছিস রে। তোকে বললাম আমার 2 গালে চুমু দিলে শাস্তি থেকে মুক্তি পাবি, আর তুই কিনা জিজ্ঞেস করল, অনু তুই বাসায় একা কেন? খালামণি কোথায় গেছে? অনু কাঁথা থেকে মুখ তুলে আদ্রের দিকে তাকিয়ে বলল, আম্মু বাজারে গেছে আদ্র ভাইয়া। আজ বাসায় আদা রসুন তেল চিনি লবণ কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। আম্মুর আব্বুকে বলতে খেয়াল ছিল না, ফোনেও টাকা নেই, তাই তো আম্মু বাজারে চলে গেল। কিন্তু বৃষ্টির জন্য আম্মু হয়তো কোথাও দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন বৃষ্টি থামবে। খালামণি ছাতা নেয়নি? নেয়নি তো, এই জন্যই তো আম্মুর আসতে দেরি হচ্ছে। আদ্র উঠে দাঁড়ালো। অনু অবাক হয়ে আদ্রকে বলল, কি হলো আদ্র ভাইয়া, উঠে পড়লে কেন? আদ্র অনুর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, বোকামে, আগে বলবি না? ঝড় বৃষ্টি কখন থামে কে জানে? আমি কি খালামকে নিয়ে আসছি? তুমি তো আমার কাছ থেকে জানতে চাওনি। আদ্র রুম থেকে বেরিয়ে গেল। অনু শুয়ে থাকা থেকে উঠে বসল। অনু এবার নিজে নিজেই রেগে বলল, পচা আদ্র ভাইয়া, তুমি আমাকে আগে শাস্তি দিতে আর এখন লজ্জা দাও। আম্মুকে তো আদ্র ভাইয়ার এসব কাজের কথা বলতেও পারবো না। আম্মুকে বলে দিলে আদ্র ভাইয়া আমার 12টা বাজিয়ে দেবে। বেশ কিছুক্ষণ সময় পর আদ্র অনুর মা আমেনা বেগমকে নিয়ে বাসায় পৌঁছালো। অনু পা ব্যথায় উঠে দাঁড়াতে পারবে না, তাই বিছানায় শুয়ে রইল। আমেনা বেগম অনুর রুমে এসে হাসি মুখে অনুকে বলল, দেখছিস অনু, আমার আদ্র বাবা কত ভালো, তুই তো কোনো কাজেরই না। আমি ঝড় বৃষ্টিতে দাঁড়িয়ে আছি, কই আমাকে হাতে ছাতা নিয়ে নিতে আসবি তা না,
উল্টা এখানে শুয়ে শুয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। আদ্রর কাছ থেকে তো কিছু শিখতে পারিস অনু। আম্মু, আদ্র ভাইয়া কোথায় গেছে? আদ্র আমাকে বাসায় পৌঁছে দিয়ে নিজের বাসায় চলে গেছে। কত করে বললাম বৃষ্টি কমলে তারপর বাড়ি যা, কিন্তু আমার কথা ছেলেটা শুনলো না। ও, আজকে ঠিকঠাক মতো আদ্রের কাছে পড়া বলতে পেরেছিস অনু? হ্যাঁ আম্মু, পেরেছি। যাক, পড়া পেরেছিস তাহলে। আমিনা বেগম অনুর রুম থেকে চলে গেল। তোমার বোনের ছেলে যে কত ভালো তা তো তুমি জানো না আম্মু। ভালো না চাই, রাগীর সাথে পুরো লুচ্চু আদ্র ভাইয়া। কিন্তু তোমাকে বললে তো উল্টো তুমি আমাকে বকবে, আমার কথা বিশ্বাসই করবে না। কপাল আমার। অনু মনে মনে এসবই ভাবছিল, তখন অনুর ফোনে আদ্রের কল আসলো। অনু ফোনের স্ক্রিনে আদ্র ভাইয়ার নাম দেখে চমকে উঠল। আদ্র ভাইয়া আবার কল দিল কেন? কাপা কাপা হাতে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে অনু বলল, হ্যালো আদ্র ভাইয়া। আজকে তো পড়া দিতে পারলি না, গতকালকে পড়া আজকে শিখে রাখিস। আগামীকাল কিন্তু পড়া না পেলে তোর কপালে দুঃখ আছে। তোর পা ব্যথা থেকে বাড়তি পড়া দিলাম না, পায়ে মলম লাগিয়ে নিস। ফোন রাখলাম, বাই। আদ্র ফোন রেখে দিল। অনু মন খারাপ করে বলল, এই পায়ে ব্যথা নিয়ে এখন আমাকে পড়তে হবে? আদ্র ভাইয়া, তুমি এত নিষ্ঠুর কেন? আর তোমাকেই কেন আমার টিউটর হতে হলো? দুনিয়ায় কি আর কোনো টিউটর আমার জন্য ছিল না? যেখানে অন্য টিউটর 4 দিনের বেশি সপ্তাহে পড়াতেই চায় না, সেই দিকে তুমি আমাকে প্রত্যেক দিন পড়াতে চলে আসো, সপ্তাহে 7 দিন। এটা আমার সাথে খুব অন্যায় করা হচ্ছে। আমি একটু ছুটি দিনও পাচ্ছি না, ভালো লাগে না কিছু। নিজের রুমের সোফায় আদ্র বসে আছে। আদ্রের জ্বর, সাথে ঠান্ডাও লেগে গেছে, কারণ নিজের ছাতাটা আদ্রের খালামণিকে দিয়ে দিতে হয়েছিল। ফলস্বরূপ আদ্রকে বৃষ্টিতে ভিজতে হয়েছে। আমিনা বেগম বারণ করেছিল আদ্রকে বৃষ্টিতে না ভিজতে। আদ্র আমিনা বেগমকে উত্তরে বলেছিল তার বৃষ্টিতে কিচ্ছু হবে না, কিন্তু বৃষ্টিতে ভিজলে আদ্রের জ্বর চলে আসে, ঠান্ডা লেগে যায়। এখনো তাই হয়েছে। আদ্র রুমাল দিয়ে নিজের মাথা মুছতে মুছতে বলল, জ্বর ঠান্ডা আসার টাইম পেল না, কিন্তু আমার যতই জ্বর আসুক না কেন, যতই ঠান্ডা লাগুক না কেন, কাল আমি অনুকে পড়াতে যাবই। মেয়েটা একটুও পড়াশোনা করে না, এই অনুকে নিয়ে যে আমি কোথায় যাব? আদ্র নিজের ফোনের গ্যালারিতে সেট করে রাখা অনুর হাসি মুখের ছবিটি দেখতে লাগলো। অনু যখন পড়া না পেরে নিজেকে শাস্তি থেকে বাঁচানোর জন্য মুচকি হেসে আদ্রের সাথে কথা বলছিল, তখনই আদ্র অনুর অজান্তে ছবিটি তুলে ফেলে। আদ্র অনুর ছবির দিকে তাকিয়ে আবারও বলতে লাগলো, তুই খুব বোকা অনু, এতটা বোকা না হলেও পারতি, কিন্তু তোর এই বোকামিতেই তোকে খুব মানে। পরের দিন বিকেলে কলিং বেল বাজলো। অনু দরজা খুলে দেখে আদ্র এসেছে। অনু মুখ গুমোট করে নিজের রুমে চলে গেল। অনু নিজের চেয়ারে বসে পড়ল। আদ্র অনুর পাশের চেয়ারে বসল। অনু আদ্রর দিকে তাকিয়ে চোখ নামিয়ে দিল, কিন্তু আবারও খেয়াল করে আদ্রের দিকে অনু তাকালো। আদ্র রাগী স্বরে অনুকে বলল, অনু, এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আদ্র ভাইয়া, তোমার চোখ মুখ খুব লাল হয়ে আছে। আদ্র বইয়ের পাতা উল্টাতে উল্টাতেই অনুর দিকে তাকিয়ে থেকে বলল, আমার চোখ মুখ লাল হয়ে আছে ভালো কথা, তাতে তোর কি অনু? তুই পড়া মনোযোগ দে। তোমার চোখ লাল দেখতে আমার ভালো লাগছে না আদ্র ভাইয়া। অনু হঠাৎ করে আদ্রের কপালে হাত ছুঁয়ে দিল। আদ্র নিজের কপালে রাখা অনুর হাতটা সাথে সাথে চেপে ধরে সরিয়ে ফেলে। অনু আর্তনাদ করে বলল, আদ্র ভাইয়া, তোমার তো খুব জ্বর। আই ডোন্ট কেয়ার। আদ্র ভাইয়া, তুমি ঔষধ খাওনি? জাস্ট সেটা বনু, আমাকে নিয়ে বেশি কথা বলবি না, পড়া বের কর। অনু আদ্রের ধমক খেয়ে কাঁদতে লাগলো। আদ্র অনুর কান্না সহ্য করতে পারে না, তাই আদ্র অনুর চোখের জল মুছে দিতে লাগলো। অনু এবার আদ্রের হাত চেপে ধরল। আদ্র রেগে অনুকে বলল, আমার হাত ছাড় অনু। আদ্র রেগে গেছে বুঝতে পেরে অনু হাত ছেড়ে দিল। পর মুহূর্তে অনু আদ্রকে বলল, আমি আজকে পড়বো না আদ্র ভাইয়া, তুমি যতই আমাকে জোর করো না কেন, আমি পড়বো না। কি বললি তুই? আদ্রের হাতে লাঠি দেখে অনু ভয়ে ভয়ে বলল, তোমার শরীরে জ্বর আদ্র ভাইয়া, এত কষ্ট করে তোমার আজকে আমাকে পড়াতে হবে না। তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি কিছুই খাবো না অনু,
আর তোকে পড়তে হবে, মানে পড়তে হবে। কিন্তু আমি তো পড়বো না। আদ্র অনুর রুম থেকে চলে গেল। আদ্রের কথায় অনু অবাক হলো। সত্যি আদ্র ভাইয়া আর পড়াতে আসবে না। আদ্র ভাইয়া পড়াবে না, এটা তো ভালো কথা, কিন্তু অনুর তো মন খারাপ হচ্ছে কেন? কেন হচ্ছে অনুর জানা নেই। অনু টেবিলে মাথা রেখে কাঁদতে লাগলো। আদ্র চলে যাচ্ছে দেখে আমেনা বেগম আদ্রকে ডাক দিয়ে জিজ্ঞেস করল, আদ্র বাবা, তোমার অনুকে পড়ানো হয়ে গেছে? খালামণি, অনুকে পড়ানো হয়নি। অনুর পড়াশোনায় একদম মনোযোগ নেই, তাই আমি ভাবছি আর অনুকে পড়ানোর জন্য আমি আসবো না। অনুর জন্য অন্য কোনো টিউটার রাখলে ভালো হবে। আমেনা বেগম অনুর উপর রেগে গিয়ে আদ্রকে বলল, মেয়েটা এত খারাপ হয়ে গেছে, আজকেই আমি অনুকে উচিত শিক্ষা দিব। অনুর মা রেগে অনুর রুমে যাওয়ার জন্য রওনা দিতে গেলেই আদ্র বাধা দিয়ে বলল, না খালামণি, অনুকে কিছু বলো না। অনু বাচ্চা মেয়ে, আমি হয়তো অনুকে ঠিকঠাক পড়াতে পারছি না। তুমি এত মেধাবী ছাত্র হয়ে অনুকে ঠিকঠাক মতো পড়াতে পারছো না, এটা আমার বিশ্বাস হচ্ছে না বাবা। কিন্তু এটাই সত্যি খালামণি, আমি অনুর জন্য সঠিক শিক্ষক নই। আমি এখন আসি খালামণি। আদ্র বাবা দাঁড়াও, কিছু না খেয়ে চলে যাচ্ছ কেন? আমার খেতে নেই খালামণি, আমি আসছি। আর এমনিতেই তো মাঝে মাঝে এই বাড়িতে আসবোই। আদ্র আর এক মুহূর্ত দাঁড়ালো না, অনুর বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। অনুর মা মন খারাপ করে অনুর রুমে গিয়ে দেখে অনু টেবিলে মাথা ঠেকিয়ে বসে আছে। আদ্রকে তুই কেন তাড়িয়ে দিলি অনু? আমিনা বেগমের কথায় অনু নিজের চোখের জল মুছে ভাঙা গলায় বলল, আমি আদ্র ভাইয়াকে তাড়িয়ে দিইনি আম্মু, আদ্র ভাইয়া নিজেই চলে গেছে। তুই কাঁদছিস কেন অনু? আদ্র তোকে আর পড়াতে আসবে না? তোর তো খুশি হওয়ার কথা। অনু খেয়াল করে দেখলো, হ্যাঁ অনু কাঁদছে, কিন্তু কেন কাঁদছে সেটাই বুঝতে পারছে না। অনু চুপ করে রইল। আদ্র মাঠের এক বেঞ্চিতে বসে আছে। আদ্রের সাথে আছে আদ্রের বন্ধু রিফাত, নিলয়, প্রান্ত, রিনি, সুমি। রিফাত আদ্রকে জিজ্ঞেস করল, কি রে আদ্র, এভাবে মন খারাপ করে বসে আসিস কেন? আমরাই বক বক করছি, তুই তো কিছুই বলিস না। কি হয়েছে তোর? জ্বরের শরীর নিয়েও এখানে আড্ডা করতে চলে এলি? জানি না। তোর মতো সুদর্শন ছেলেকে মন খারাপে মানায় না আদ্র, তোকে রাগই লুকিয়ে মানায়। তুই তো আমাদের বললি তোর শরীর খারাপ, তাহলে বাসায় গিয়ে রেস্ট নে, না হলে আমাদের সাথে গল্প কর। বন্ধুদের কথাবার্তা আদ্রের কাছে ভালো লাগছে না, তাই আদ্র সেখান থেকে উঠে চলে গেল। সবাই পিছু রাখলো, কিন্তু আদ্র শুনল না। বাসায় গিয়ে বাথরুমে শাওয়ার ছেড়ে দিয়ে আদ্র অনেকক্ষণ ভিজতে লাগলো। আদ্র মনে মনে বলল, আমার কেন যেন মনে হচ্ছে আমি অনুর প্রতি খুব বেশি দুর্বল হয়ে পড়ছি। না, আমার এত দুর্বল হলে চলবে না। সামনে আমার অনার্স ফাইনাল এক্সাম, সারাদিন অনুর কথা ভাবা চলবে না। আর কখনো অনুকে পড়াতে যাব না আমি। অনুর কাছে গেলে নিজেকে কেন যেন পাগল পাগল মনে হয়। এটা হতে দেওয়া চলবে না। আদ্র 2 ঘন্টা শাওয়ারে দাঁড়িয়ে থাকার পর বাথরুম থেকে বেরিয়ে আসলো। নীল কালার টি শার্ট আর জিন্স পরে আদ্র বিছানায় শুয়ে পড়ল। রাত 8টা বাজে, কিন্তু আদ্র এখনো শুয়ে আছে। আদ্রের মা রেহেনা পারভিন অনেকবার আদ্রকে খাবার খাওয়ার জন্য ডাক দিয়েছেন, কিন্তু আদ্র তার মায়ের কথা শোনেনি। এই গরমেও আদ্র কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। রুমে এসি চলছে, তবুও আদ্রের শরীর প্রচন্ড গরম। হঠাৎ গালে কারো শীতল হাতের স্পর্শ পেয়ে আদ্র চোখ খুলে তাকালো। সামনে অনুকে দেখে আদ্র অবাক হলেও তার চেয়ে বেশি অবাক কারণ অনুর চোখ মুখ ফুলে আছে। দেখেই মনে হচ্ছে ভীষণ কেঁদেছে অনু, কিন্তু অনু কান্না করছে কেন? আদ্র মনে মনে বলল, আমি চলে গিয়েছি, তোর তো খুশি হওয়ার কথা অনু, তাহলে তুই কাঁদলি কেন? তোর মন এত কেন খারাপ? আচ্ছা, তাহলে আমার মনে যে অনুভূতিগুলো আমাকে তাড়া করে বেড়াচ্ছে, সেই কি তোকেও তাড়া করে বেড়ায়? আমার মতো তুইও কি আমাকে নিয়ে ভাবছিস অনু? আদ্রের ভাবার মাঝে অনু কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আদ্র ভাইয়া তুমি খুব খারাপ। আদ্র অনুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে এক টানে অনুকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। অনু ভয় পেয়ে আদ্রকে বলল, কি করছো আদ্র ভাইয়া, আমাকে ছাড়ো। আমি খারাপ এটা কেন বললি? অনু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি না। আদ্র অনুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আদ্রের জ্বরের উষ্ণতা অনুর শরীরে অনুভব হচ্ছে। অনুর খুব গরম লাগছে, কিন্তু তাও কিছু বলছে না। হুট করে আদ্র অনুকে ছেড়ে দিয়ে অন্যদিকে মুখ করে বলল, রুম থেকে চলে যাও অনু। অনু বুঝতে পারছে না এই আদ্র ভাই আর হঠাৎ হঠাৎ কি হয়।
এই টেনে জড়িয়ে আবার এই ছেড়ে দিয়ে বলে চলে যা। অনু মন খারাপ করে বিছানা থেকে উঠে চলে যাচ্ছিল, তখন আদ্র অনুকে বলল, আমার জন্য স্যুপ নিয়ে আয় অনু। আমি সারাদিন কিচ্ছু খাইনি, ক্ষুধা লেগেছে। আদ্র ভাইয়া তুমি সারাদিন না খেয়েছিলে কেন? এমনি। কি বলছো তুমি? খালামণি কিছু বলেনি তোমায়? আমাকে আম্মু অনেক জোর করেছিল, কিন্তু আমি আম্মুর কথা শুনিনি। খালামণির কথা শোনোনি কেন? মন ভালো ছিল না। মন ভালো ছিল না কেন? এত কথা না বলে আমার জন্য স্যুপ নিয়ে আয়। আদ্রের ধমক শুনে অনু রুম থেকে বেরিয়ে গেল আদ্রের জন্য স্যুপ আনতে। আদ্র একইভাবে শুয়ে রইল। অনু বেশ কিছুক্ষণ পর স্যুপ নিয়ে রুমে এলো। অনু আদ্রকে ডাক দিতে লাগলো, আদ্র ভাইয়া ওঠো, তোমার জন্য স্যুপ নিয়ে এসেছি। তুই নিজে স্যুপ বানিয়েছিস? আমি কি স্যুপ বানাতে পারি নাকি? আমি তো রান্নাই করতে পারি না। খালামণিকে বলেছি, খালামণি স্যুপ বানিয়ে দিয়েছে। ও, আমাকে খাইয়ে দে। অনু অবাক হয়ে আদ্রের দিকে তাকিয়ে রইল, কিন্তু কিছুক্ষণ পর আদ্রের কথার মতো অনু আদ্রকে স্যুপ খাওয়াতে লাগলো। আদ্র অনুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে স্যুপ খেতে লাগলো। আদ্রের এমন ভাবে তাকানো দেখে অনুর কেমন যেন লাগছে, কিন্তু কিছু না বলে অনু আদ্রকে চুপচাপ স্যুপ খাওয়াতে লাগলো। স্যুপ খাওয়া শেষ করে আদ্রকে অনু পানি খাইয়ে দিল। আদ্র আবারও শুয়ে পড়ল। নিজের দুচোখ বন্ধ করে আদ্র অনুকে শান্ত স্বরে বলল, এত রাতে আমার বাসায় কেন এলি? সত্যি তো, এত রাতে অনু আদ্রের বাসায় কেন এসেছে তা অনুর জানা নেই। এক অদ্ভুত টানে অনু দৌড়ে ছুটে এসেছে আদ্রের বাসায়, কিন্তু এখন আদ্রকে অনু কি বলবে সেটাই বুঝতে পারছে না। আদ্র আবারও বিরক্তি স্বরে অনুকে জিজ্ঞেস করল, কি হলো অনু? আমি তোর কাছে জিজ্ঞেস করেছি, বলছিস না কেন? আসলে আদ্র ভাইয়া, আমি আসলে তোমার কথা খুব মনে পড়ছিল, তাই তোমাকে দেখতে চলে এলাম। শুধুমাত্র আমাকে দেখার জন্য তুই এত রাতে নিরিবিলি রাস্তা দিয়ে আমার বাসায় চলে এলি? তো কি হয়েছে? আমি কি তোমাকে দেখার জন্য এখানে আসতে পারি না? তুমি তো আমার আদ্র ভাইয়া, আর আদ্র ভাইয়া অসুস্থ তা দেখে অনুকে চুপ করে বসে থাকবে? আদ্র কিছু বলতে যাবে তার আগেই হঠাৎ করে আদ্রের দুই বান্ধবী রিনি এবং সুমি আদ্রের রুমে এসে হাজির হয়। আদ্র অবাক হয়ে রিনি এবং সুমিকে দেখে বলে উঠল, আরে রিনি, সুমি, তোরা এই এত রাতে আমার বাসায়? সারপ্রাইজ আদ্র। বুঝতে পারছে না, তবুও অনু বলল, আপু, আদ্র ভাইয়া শুধু আমার কাজিন, তেমন কিছুই না। তুমি একটু বেশি ভাবছো। অনুর কথাটা আদ্রের কাছে ভালো লাগলো না। আদ্র বিছানার চাদর খামচে ধরে রাগী দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে রইল। আদ্র মনে মনে বলল, আমি জাস্ট তোর কাজিন, আর কিছু হই না তোর। এটা তুই বলতে পারলি অনু? সুমি সোফায় বসা থেকে উঠে এসে আদ্রের একদম কাছে চলে এসে তুমি ছোট মানুষ, তাই তো বললাম রুম থেকে চলে যেতে। আদ্রের মেজাজ গরম হয়ে গেল। আদ্র রেগে সুমি এবং রিনির দিকে তাকিয়ে বলল, অনু রুম থেকে কোথাও যাবে না, গেলে তোরা যাবি। বের হয়ে যা আমার রুম থেকে। আদ্রের ব্যবহারে রিনি এবং সুমি রেগে গেল। রেগে গিয়ে বলল, আদ্র, তুই কিন্তু এবার আমাদের অপমান করছিস। আমরা তোর বন্ধু হই, তুই কি ভুলে যাচ্ছিস? আদ্রকে বলল, আদ্র ভাইয়া, তুমি কি সব বলছো? আমি এখন বাসায় চলে যাচ্ছি। অনু বিছানা থেকে উঠে দাঁড়িয়ে চলে যাচ্ছিল। আদ্র অনুর হাত চেপে ধরে বলল, একা একা আমি তোকে কোথাও যেতে দেবো না, আমি তোকে বাসায় পৌঁছে দেবো। আমি একা যেতে পারবো আদ্র ভাইয়া, তোমার শরীরে জ্বর, তারপর আবার ঠান্ডা বাঁধিয়ে ফেলেছো। তোমার কষ্ট করে যেতে হবে না। এখন তুই কিন্তু আমার হাতে মার খাবি অনু। মুখে মুখে বেশি তর্ক করা আমার কিন্তু ভালো লাগে না। অনু মন খারাপ করে আদ্রের দিকে তাকালো। আদ্র অনুকে নিয়ে ড্রয়িং রুমে পৌঁছালো। আদ্রের বাবা আনোয়ার হোসেন সোফায় বসে টিভি দেখছিলেন, সাথে আদ্রের মা রেহেনা পারভিনা বসে আছে। আনোয়ার হোসেন আদ্রকে দেখে জিজ্ঞেস করলো, আদ্র, তুমি রুম থেকে বের হয়েছো কেন? বাবা, আমি অনুকে বাসায় পৌঁছে দেবো। আমি অনুমাকে বাসায় পৌঁছে দিচ্ছি, তুমি রুমে গিয়ে বিশ্রাম নাও আদ্র। হ্যাঁ, আমি খালুর সাথে বাসায় যাচ্ছি আদ্র ভাইয়া, তোমাকে যাওয়া লাগবে না। আদ্র অনুকে ধমক দিয়ে বলল, তুই চুপ থাক। আদ্র, অনুকে ধমকাচ্ছ কেন? অনু তো ঠিক কথাই বলেছে, আমি তো এতে রাগের কিছুই দেখছি না। বাবা, আমি অনুকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। রাত 11টা বাজে, রাস্তাঘাট বেশি ভালো না, তোমাকে যেতে হবে না। রাস্তায় গুন্ডার অভাব নেই, বিপদ হতে পারে একটু। আদ্রের বাবা
ছেলের সাথে কথায় পেরে উঠবেন না, তাই তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, যাও। আবার এসো অনু। আচ্ছা খালামুনি। হয়েছে নাটক করা। এই অনু, এবার চল তো। অনু মন খারাপ করে আদ্রের সাথে বাসা থেকে বের হলো। হাঁটার মাঝখানে আদ্র অনুর হাত শক্ত করে চেপে ধরল। অনু প্রথমে ভয়ে কেঁপে উঠলেও আদ্র হাত ধরেছে দেখে আর কিচ্ছু বলল না। আদ্র অনুর হাত ধরে রেখেছে দেখে অনুর কেন যেন খুব ভালো লাগছে। অদ্ভুত অনুভূতি মনের মধ্যে কাজ করছে। অনু একবার আদ্রের দিকে তাকালো। রাগী রাগী দৃষ্টি নিয়ে অনুকে সাথে করে সামনে হেঁটে চলেছে আদ্র। অনু মুচকি হাসল। আদ্র অনুর দিকে তাকিয়ে দেখল অনু হাসছে। আদ্র চোখ পাকিয়ে অনুকে বলল, ভেটকি মাছের মতো এত ভ্যাটকাছিস কেন অনু? আদ্রের কথা শুনে অনুর হাসি উবে গেল। অনু আদ্রের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু আদ্র অনুর হাত শক্ত করে চেপে ধরে বলল, হাত ছাড়ানোর চেষ্টা করলে কিন্তু আমি তোর হাত ভেঙে ফেলবো অনু। আদ্রের ধমক খেয়ে অনু চুপ করে রইল। আদ্রের হাতের মধ্যে আবদ্ধ করা অনুর নিজের হাতটি অনু আর ছাড়ানোর চেষ্টা করল না। এভাবেই হাঁটতে লাগলো দুজনে। সামনে নিরিবিলি রাস্তা। এই রাস্তায় রাতের বেলা মাঝে মাঝে গুন্ডারা বসে থাকে। আজকেও কিছু গুন্ডারা আড্ডা দিচ্ছিল। অনু গুন্ডাগুলোকে দেখে আদ্রের হাত আরো শক্ত করে চেপে ধরল। আদ্র বুঝতে পারছে অনু ভয় পাচ্ছে, তাই অনুকে আদ্র শান্ত স্বরে বলল, ভয় পাস না অনু, আমি তোর সাথে আছি। গুন্ডাগুলো তো ওই সময় ছিল না, এখন কোথা থেকে আসলো আমি বুঝতে পারছি না। গুন্ডাদের ডানা আছে বুঝলে অনু, তাই গুন্ডাগুলোর ডানা মেলে উড়ে উড়ে এসেছে তোকে আপ্যায়ন করার জন্য। তুই ওদের গেস্ট। অনু ভয় পাওয়া দৃষ্টিতে আদ্রের দিকে তাকিয়ে বলল, এসব কি বলছো আদ্র ভাইয়া? ঠিকই তো বললেন। আদ্রের কথা অনুর ভালো লাগলো না। অনু খেয়াল করে দেখলো গুন্ডাগুলো অনুর দিকে কেমন লোভী দৃষ্টিতে তাকিয়ে আছে। অনুর দিকে গুন্ডাগুলো বাজে নজর দিচ্ছে। অনু আদ্রের হাত চেপে ধরে নিজের চোখ বন্ধ করে চুপচাপ হেঁটে চলল। নিরিবিলি গলির রাস্তা পার হওয়ার পর অনুর মনটা হালকা হলো। যাক, গুন্ডাগুলো অনুর সাথে আদ্রকে দেখে ঝামেলা করেনি। আকাশে মেঘ জমেছে অনেকক্ষণ ধরে। অনু লক্ষ্য করে দেখেছে যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামবে মনে হচ্ছে। আদ্র ভাইয়ার জ্বর, এত রাতে আবার আদ্র ভাইয়া বৃষ্টিতে ভিজলে কি হবে? অনু আদ্রকে বলল, আদ্র ভাইয়া আকাশের দিকে তাকিয়ে দেখো, মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। তো কি হয়েছে? তোমার এমনিতেই জ্বর, এখন বৃষ্টি নামলে কি হবে বুঝতে পারছো? তোমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। আমি চাই না তুমি আরো অসুস্থ হও। দেখো অনু, যেহেতু আমার এমনিতেই জ্বর আছে, তাই বৃষ্টিতে ভিজলে এখন আমার কিচ্ছু হবে না। তুই এবার অতিরিক্ত বকবক করাটা একটু বন্ধ কর। দরকার কি ছিল হেঁটে যাওয়ার? গাড়িতে বসে বাসায় গেলেই তো হতো। তোমার এত এত গাড়িগুলো কোনো কাজের না আদ্র ভাইয়া। এখন এই রাতে আমাদের বৃষ্টিতে ভিজতে হবে, ভাল লাগে না একদম। বেশি কথা বলছিস তুই। গাড়িতে যাওয়া বেশি শখ হয়েছে? আমি ইচ্ছে করে তোকে আমার গাড়িতে উঠাইনি। হেঁটে বাসে যাবি, হাঁটাহাঁটি করে শরীরের জন্য ভালো। ওকে? অনু মুখ গোমট করে অন্যদিকে তাকিয়ে বলল, ইচ্ছে করে গাড়ি আনোনি ভালো কথা, কিন্তু আমার জন্য হাঁটা ভালো হলেও তোমার জন্য এখন হাঁটাহাঁটি করার খুব ক্ষতিকর হবে আদ্র ভাইয়া। তুমি আরো কঠিন জ্বর ঠান্ডা বাদিয়ে বসবে। তাতে আমার কিচ্ছু যায় আসে না অনু। যদি জ্বর ঠান্ডা আমার হয় তবে হোক। আদ্রের কথায় অনু মন খারাপ করে হাঁটতে লাগলো। অনুর কথা আদ্র ভাইয়া শুনবে না, অনু বুঝতে পেরেছে। এরই মাঝে প্রচুর বাতাস বইতে লাগলো। মেঘেদের ঘর্ষণের মৃদু আওয়াজ হতে লাগলো। অনু আর আদ্র রাস্তা দিয়ে হাঁটছে তো হাঁটছেই। এরই মাঝে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল। অনু আদ্রের হাত টেনে বলল, আদ্র ভাইয়া চলো কোনো দোকানের পাশে গিয়ে দাঁড়াই, প্রচুর বৃষ্টি নেমেছে। কিন্তু আদ্র অনুর কথা শুনছে না। সে তো একইভাবে হেঁটে চলেছে। অনু আবারও আদ্রকে ডাক দিল, এই আদ্র ভাইয়া, তুমি কি আমার কথা শুনছো? চুপ করে থাকো অনু, আমাকে বৃষ্টিতে ভিজতে দে। বৃষ্টিতে আদ্র এবং অনু দুজনেই ভিজে একাকার হয়ে গেল। ঠান্ডা বৃষ্টির পানিতে অনুর খুব শীত লাগছে। শীতে অনু থরথর করে কাঁপছে। আদ্র অনুর শীতে কাঁপাকাঁপি দেখে অনুকে সাথে নিয়ে একটা বন্ধ দোকানের টিনের চালের নিচে দাঁড়ালো। রাতের আধারে বৃষ্টির মাঝে চারিদিকে যখন জনমানবহীন, তখন সেখানে একটা দোকানের টিনের চালের নিচে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আদ্র এবং অনু।
শীতের কারণে অনু ঠিকমতো দাঁড়াতেও পারছে না। অনু কান্না করে আদ্রকে বলল, তুমি কি আমার কথা শুনছো না? আদ্র ভাইয়া, আমার খুব শীত লাগছে। আমি কি করব এখন? আমি আর এই ঠান্ডা সহ্য করতে পারছি না। অনুর খুব শীত লাগছে। আদ্র খেয়াল করে দেখল। তাড়াতাড়ি কোনো রকমে ভেবে আদ্রের মাথায় একটা বুদ্ধি কাজ করল। আদ্র অনুকে বলল, তোর খুব শীত লাগছে তাই না অনু? খুব শীত লাগছে। আদ্র অনুর দিকে নিজের হাত বাড়িয়ে দিল। তাহলে আমাকে জড়িয়ে ধর। তোমাকে জড়িয়ে ধরবো মানে? বোকামে, আমাকে জড়িয়ে ধরলে তোর শীত লাগবে না, তাই বলছি আমাকে জড়িয়ে ধর। অনুর লজ্জা লাগছে। শীত খুব করছে, কিন্তু আদ্রকে জড়িয়ে ধরবে কি করে? এদিকে আদ্র বুঝতে পারে অনু তাকে জড়িয়ে ধরবে না। তাই আদ্র তার নিজের হাত নামিয়ে আগের মতো স্বাভাবিক করে নেয়। এরই মাঝে আকাশে প্রচুর বজ্রপাতের আওয়াজ হলো। অনু চিৎকার করে এবার না পেরে আদ্রকে জড়িয়ে ধরল। আদ্র বুঝে গিয়েছিল এমনটাই হয়তো হবে। শেষে কিনা আকাশের বজ্রপাতই চাচ্ছে অনু আদ্রের কাছে আসুক। অনু আদ্রকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। অনুর শরীর থরথর করে কাঁপছে। আদ্র অনুকে শক্ত করে জড়িয়ে ধরে। আদ্র এবার মুচকি হেসে অনুর কানের কাছে ফিসফিস করে বলল, সেই তো আমাকে জড়িয়ে ধরলি। আমার খুব ভয় করছে আদ্র ভাইয়া। আমার বজ্রপাতের শব্দ খুব ভয় লাগে। আমি তোমাকে জড়িয়ে ধরেছি বলে প্লিজ কিছু মনে করো না। আদ্র উত্তরে কিছু বলল না, চুপ করে রইল। অনুর বুকের ভেতরের ঢিপ ঢিপ আওয়াজ আদ্র শুনতে পারছে। আদ্রের শরীরে জ্বর থাকলেও বৃষ্টির ঠান্ডা পানিতে আদ্রের শরীর শীতল হয়ে গেছে। সাথে অনুর শীতল দেহখানা আদ্র জড়িয়ে ধরে রেখেছে। আদ্রের হঠাৎই কেমন যেন অনুভব হতে লাগল। অনুকে জড়িয়ে ধরার পর আদ্রের বুকের হৃদস্পন্দন খুব তীব্র বেগে ঢিপ ঢিপ আওয়াজ শুরু করল। কিছুক্ষণ পর অনু আদ্রের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে যেতে নিল, কিন্তু আদ্র অনুর হাত ধরে ফেলে। অনু ঘন নিঃশ্বাস ফেলে আদ্রকে বলল, আমার হাত ছাড়ো আদ্র ভাইয়া। আদ্র অনুকে নেশাতুর কণ্ঠে বলল। যদি না ছাড়ে তাহলে কি করবে অনু? আদ্র এক টান দিয়ে আবারও অনুকে নিজের কাছে নিয়ে আসে। অনু আদ্রের বুকে গিয়ে পড়ে। অনু আদ্রের দিকে মুখ তুলে তাকালে দেখতে পায় আদ্র ঘোর লাগানো দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে। আদ্র অনুর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনুর উজ্জ্বল শ্যামলা মুখের উপর বৃষ্টির বিন্দু বিন্দু ফোঁটা ঠোঁট বেয়ে নিচে পড়ছে। আদ্র ভাই, আমাকে ছাড়ো। আলাদা অনুভূতি অনুর মাঝেও ঘিরে বসেছে। অনু চোখ বন্ধ করে নিল। অনু আদ্রের কাছ থেকে নিজেকে ছাড়াতে মন চাইলেও পারছে না। শীত এবং ভয়ে অনু বরফের মতো দাঁড়িয়ে আছে। আদ্র অনুর ঠোঁটের একদম কাছে চলে এসে শেষ পর্যন্ত আদ্র নিজের ঠোঁট অনুর ঠোঁটের মাঝে ডুবিয়ে দেয়। আদ্রের স্পর্শে অনুর পুরো শরীর এবার কারেন্টের মতো শক খেল। অনু চোখ খুলে আদ্রকে নিজের কাছ থেকে ছাড়াতে চাইলেও পারল না। বেশ কিছুক্ষণ পর আকাশে আবারও বজ্রপাতের আওয়াজ ভেসে এলো। বজ্রপাতের শব্দে এবার আদ্রের হুঁশ ফিরল। আদ্র অনুকে ছেড়ে তাকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিল। অনু পেছনে ছিটকে পড়তে গিয়েও সামলে নিল নিজেকে। আই এম সরি অনু, আমি নিজের মধ্যে ছিলাম না। অনু আদ্রের দিকে তাকিয়ে মনে মনে বলল, আদ্র ভাইয়া আমার সাথে এমন করলো কেন? অনুর ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। ঠোঁট কেটে গেছে অনুর। বৃষ্টির পানিতে অনুর ঠোঁটে জ্বালা করছে। অনু সেদিন আদ্রের শাস্তি থেকে বাঁচার জন্য আদ্রের ঠোঁটে কি আলতো করে চুমু দিলেও সেটা ছিল সামান্য হালকা চুমু, কিন্তু আদ্র এখন এটা অনুর সাথে কি করলো? অনুর মাথা ঘুরছে। অনু মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে আদ্র তাড়াতাড়ি করে অনুকে শক্ত করে ধরে ফেলে আর বিচলিত স্বরে বলল, এই অনু, তোর কি হলো? তুই ঠিক আছিস তো? অনু কিছু বলছে না, শুধু আদ্রের মুখের দিকে তাকিয়ে রইল। অনুর সবকিছু কেমন ঘোলাটে লাগছে। বৃষ্টি বেশ কিছুক্ষণ পর থেমে গেল। আদ্র অনুকে শান্ত স্বরে বলল, অনু, বৃষ্টি থেমে গেছে, এবার চলো। অনু এখনো আদ্রের বুকে মাথা রেখে একইভাবে দাঁড়িয়ে আছে। অনুর পুরো শরীর কাঁপছে। আদ্র বুঝতে পারল একটু আগের করা কাজের জন্য অনু হয়তো বেশি ভয় পেয়েছে। আদ্র অনুকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল। অনু আদ্রের শার্টের কলার খামচে ধরে রেখেছে। চোখ বন্ধ করে রেখেছে অনু। আদ্র অনুর দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, তোর জন্য কেন যে আমার এমন অনুভূতি হয় আমি জানি না।
রিনি, সুমি, আরও তো অনেক মেয়ে আছে আমার বান্ধবী। কই, ওদের জন্য তো এমন অনুভূতি কাজ করে না। তাহলে তোর বেলাতেই কেন? আমি এই অনুভূতি চাইলেও শেষ করতে পারছি না। তুই আমাকে পাগল না করে ছাড়া পর্যন্ত কি শান্তি পাবি না অনু? আদ্র অনুকে নিয়ে অনুর বাসায় কলিং বেল চাপলে অনুর বাবা আরমান রহমান দরজা খোলেন। অনুকে চোখ বন্ধ অবস্থায় আদ্রের কোলে দেখে আরমান রহমান আদ্রকে চিন্তিত এবং অবাক হয়ে জিজ্ঞেস করে, আদ্র বাবা, আমার মেয়ের কি হয়েছে? আঙ্কেল, অনুর বৃষ্টিতে ভেজে এরকম হয়েছে। আদ্র অনুকে নিয়ে অনুর রুমে গিয়ে শুয়ে দেয়। অনুর বাবা আদ্রকে বলল, আদ্র বাবা, আমার মেয়ে সুস্থ হয়ে যাবে তো? ওর কোনো ক্ষতি হবে না তো? অনুর কিচ্ছু হবে না আঙ্কেল, ঠিক হয়ে যাবে। অনুর মা আমেনা বেগমও অনুর রুমে এসে অনুকে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থাকতে দেখে আদ্রকে বলল, বাবা, আদ্র, অনুর কি হয়েছে? খালামণি, আমি অনেকবার না করার পরেও অনু বৃষ্টিতে পেয়েছে। ওর নাকি বৃষ্টিতে ভালো লাগে, বারণ করেছেন না ভিজতে, কিন্তু শুনছিল না। তাই আর কি করব, অনুর ঠান্ডা লাগে এখন এই অবস্থা। আদ্রর কথা শুনে মনে মনে আমেনা বেগম অনুর প্রতি অভিমান হলো। অনুর বাবা বলল, মেয়েটা আমার এখনো ছেলে মানুষই গেল না, কখন যে নিজের ভালোটা বুঝতে পারবে। আচ্ছা খালামণি, আঙ্কেল, আজ রাতটা যদি আমি অনুর পাশে থেকে অনুর খেয়াল করি, আপনাদের কোনো অসুবিধা হবে না তো? আদ্রের কথায় অনুর মা এবং বাবা দুজনে অবাক হলো। আমেনা বেগম আদ্রকে বলল, তুমি এমনিতেই অনুর জন্য অনেক ঝামেলায় পড়েছ বাবা, তোমাকে অনুকে সামলাতে অসুবিধা হবে, আবার তারপরও তোমার জ্বর। আমি একদম সুস্থ আছি খালামণি, আমার কোনো অসুবিধা হবে না। সুস্থ হয়েছে ভালো কথা, কিন্তু সারা রাত অনুর খেয়াল রাখলে তুমি ঘুমাবে কখন আদ্র বাবা? বেশি ঘুম পেলে আমি গেস্ট রুমে চলে যাবো খালামণি। অনুর মা বাবা আদ্রকে বিশ্বাস করে, তাই কিছু বলল না। আদ্র অন্য রুমের বাথরুমে ফ্রেশ হতে চলে গেল। অনুর বাবা নিজের রুমে চলে গেল। অনুর মা শুধু অনুর রুমে। আমিনা বেগম অনুর ভেজা জামা পাল্টে দিয়ে অনুকে শুইয়ে দিল। আমিনা বেগমের চোখ পড়ল অনুর ঠোঁটের দিকে। অনুর ঠোঁট কাটলো কি করে? ঠোঁট কেমন ফুলে লাল হয়ে আছে। এমন সময় আদ্র অনুর রুমে আসলে আমিনা বেগম আদ্রকে জিজ্ঞেস করে, আদ্র বাবা, অনুর ঠোঁটে এভাবে কাটলো কি করে? আদ্র কিছুটা ঘাবড়ে গেল। আদ্র যে অনুর ঠোঁটের এই অবস্থা করেছে তা তো অনুর মাকে কিছুতেই বলতে পারবে না। আদ্র কিছুটা ভেবে স্বাভাবিক স্বরে আমিনা বেগমকে বলল, আসলে খালামণি, বৃষ্টির সেই রাস্তা খুব পিচ্ছিল হয়েছিল, সেই রাস্তা দিয়ে আমি আর অনু হেঁটে আসছিলাম। তখনই অনু হুট করে পা পিছলে একটা ইটের উপর পড়ে যায়। সেই ইটে লেগে অনুর ঠোঁট কেটে যায়, আর এই অবস্থা হয়। আমার মেয়েটার শেষে কিনা ইটের ওপর পড়ে এই অবস্থা হলো। আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। আমিনা বেগম রুম থেকে বেরিয়ে গেল। আদ্র দীর্ঘশ্বাস ফেলে অনুর বিছানার পাশের এক কোনায় বসল। আদ্রের জামা বৃষ্টিতে ভিজে যাওয়ায় অনুর বাবার দেয়া একটা জামা আদ্র এখন পরে আছে। অনু চোখ বন্ধ করে আছে। অনু হয়তো গভীর ঘুমে তলিয়ে পড়েছে। আদ্র অনুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আদ্র অনুর দিকে তাকিয়েই মনে মনে বলল, আমি হয়তো আজ একটু বেশি বারবার করে ফেলেছি অনুর সাথে। অনুর সাথে আমার এমনটা করা ঠিক হয়নি। আদ্র হাত বাড়িয়ে অনুর ঠোঁটে হাত ছুঁয়ে দেখল সত্যি ঠোঁট কিছুটা কেটে গিয়ে ফুলে গেছে। আদ্র অনুর ঠোঁট থেকে হাত সরিয়ে অনুর বিপরীত দিকে ঘুরে বসল। বেশিক্ষণ অনুর দিকে তাকানো একদম চলবে না। আবার ভয়ঙ্কর কিছু করার ইচ্ছে আদ্রের মনে জাগবে, যে আদ্র চায় না। অনুর মা হাতে ঔষধ নিয়ে রুমে আসে অনুকে খাইয়ে দেওয়ার জন্য। আদ্র অনুর মাকে বলল, খালামণি, তুমি নিজে ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি অনুকে ওষুধ খাইয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আদ্র বাবা, অনুকে ওষুধ খাইয়ে ওর একটু খেয়াল রেখো, আর তুমিও তারপরে গেস্ট রুমে গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে খালামণি। আমিনা বেগম ঔষধ টেবিলে রেখে রুম থেকে চলে গেল। আদ্র এবার গ্লাসে পানি ভর্তি করে নিয়ে এসে অনুর মুখে হাত দিয়ে ছিটাতে লাগলো। অনুর মুখে পানি পড়াতে অনু চোখ খুলে তাড়াতাড়ি উঠে বসল। অনুর মাথা প্রচন্ড ব্যথা করতে লাগলো। নিজের মাথায় হাত দিয়ে অনু চারপাশে দেখে বুঝল অনু নিজের বাসায় আছে। নিজের সামনে তাকিয়ে আদ্রকে দেখে অনু ভয়ে পিছিয়ে গেল। অনু ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আদ্র ভাই, তুমি এখানে? আজকে আমি তোর রুমেই থাকবো। কেন, তুই আমাকে ভয় পাচ্ছিস? না, ভয় পাবো কেন? আমি তোমাকে ভয় পাই না। মুখে ভয় পাই না বললেও তখন বৃষ্টির সময়
ওই মুহূর্তে আদ্র অনুকে কাছে টেনে ঠোঁটে কেটে রক্ত আনার দৃশ্য অনুর মনে পড়ে যায়। মনে পড়তেই অনু ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। আদ্র টেবিল থেকে ওষুধ নিয়ে এসে অনুর পাশে বসে অনুর দিকে তাকিয়ে বলল, তোকে ওষুধ খেতে হবে, এখন হাঁ কর। অনু বারণ করল না, হাঁ করে আদ্রের হাত থেকে ঔষধ খেয়ে নিল। তারপর আদ্র অনুকে পানি খাইয়ে দিল। অনু আদ্রের দিকে তাকিয়ে আছে। আদ্র নিজের হাতে করে তুলায় স্যাভলন দিয়ে অনুর ঠোঁটের কাটা জায়গায় লাগাতে লাগল। অনু ব্যথায় আ করে উঠল। অনু ঠোঁটে হাত দিয়ে আদ্রকে বলল, এটা ঠোঁটে আর লাগিও না, খুব জ্বলছে। আদ্র অনুর কথা শুনে অনুর ঠোঁটে আর স্যাভলন লাগালো না। আদ্রের বাসায় অনু যখন গিয়েছিল তখন আদ্রের মা রেহেনা পারভিন জোর করে অনুকে খাবার খাইয়ে দিয়েছিল, তাই অনুর এখন খিদে নেই। আদ্র হঠাৎ বিছানা থেকে উঠে অনুর রুম থেকে চলে গেল। অনু বুঝতে পারল না আদ্র কোথায় গেল আবার। কিছুক্ষণ পর আদ্র গ্লাসে করে হাতে গরম দুধ নিয়ে আসলো। অনুর দুধ খেতে ভালো লাগে না। অনু ভয় পেয়ে আদ্রকে বলল, আদ্র ভাইয়া, এই দুধ বুঝি তুমি খাবে? আমি খাবো না, এই দুধ এখন তোকে খেতে হবে। আমি দুধ খাবো না, আমার খিদে নেই। তোর খিদে না থাকলে এখন তোকে দুধ খেতেই হবে। আদ্র নিজের হাতে অনুকে জোর করে দুধ খাইয়ে দিল। অনু খেতে না চাইলেও কষ্ট করে খেয়ে নিল। তারপর আদ্র অনুর পাশে বসে অনুর দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে। আদ্রকে চোখের সামনে নিজের রুমে এত রাতে দেখে অনুর বুকের ভেতর ভয় লাগছে। আদ্র বুঝতে পারল অনু ভয় পাচ্ছে, তাই আদ্র অনুর বিছানা ছেড়ে সোফায় বসে পড়ল। অনু কিছুক্ষণ চুপ করে থেকে আদ্রকে বলল, ওই সময় আমার সাথে এমন করলে কেন আদ্র ভাইয়া? আদ্র ফোন টিপছিল। অনুর কথা শুনে আদ্র অনুর দিকে তাকিয়ে বলল, কোন সময় তোর সাথে কি করলাম? তুমি ভালো করেই জানো আমি কি বলতে চাইছি। অনু নিজের ঠোঁটে হাত দিয়ে আদ্রের দিকে তাকিয়ে আছে। আদ্র চোখ বন্ধ করে নিজের রাগ কমানোর চেষ্টা করছে। অনুর কথায় আদ্রের বেশি রাগ হচ্ছে। অনু যে তখন বৃষ্টির সময় অনুর ঠোঁটে আদ্রের কিস করার কথা জিজ্ঞেস করছে তা আদ্র বুঝতে পারছে। আদ্র রেগে অনুকে বলল, এসব কথা বন্ধ করে চুপচাপ ঘুমিয়ে পড়ো। আদ্র রেগে গেছে বুঝতে পেরে অনু বিছানায় শুয়ে পড়ল। অনু নিজের চোখ অনেকক্ষণ বন্ধ করে রাখল, কিন্তু ঘুম আসছে না। অনু চোখ খুলে আদ্রকে বলল, আদ্র ভাইয়া, তুমি ঘুমোবে না? না, ঘুম আসছে না। অনু শোয়া থেকে উঠে বসে মন খারাপ করে বলল, আমারও ঘুম আসছে না। ঘুমানোর চেষ্টা কর, ঘুম চলে আসবে। আমি অনেক চেষ্টা করেছি ঘুমানোর, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। অনু বিছানা থেকে উঠে এসে আদ্রের পাশে সোফায় বসল। তারপর আদ্রের বুকে মাথা রাখল। আদ্র অনুর কাজে অবাক হল। আদ্র অনুকে বলল, তুই তো আমাকে ভয় পাচ্ছিলি, এখন আবার আমার কাছে কেন এসেছিস? মনে হলো তোমার বুকে মাথা রেখে ঘুমোলেই আমার ঘুম চলে আসবে। একটু ঘুমোতে দাও প্লিজ। আদ্র অনুর কথায় মুচকি হাসল। আদ্র অনুকে এক হাতে জড়িয়ে ধরে অনুর মাথায় হাত বোলাতে লাগলো। একটু পর ঠিকই অনু আদ্রের বুকে ঘুমিয়ে পড়ল। আদ্র বুঝতে পারল অনু ঘুমিয়ে পড়েছে, তাই আদ্র অনুকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। অনুর নিষ্পাপ মুখের দিকে আদ্র কিছুক্ষণ তাকিয়ে রইল। আদ্রেরও খুব ঘুম পাচ্ছে, কিন্তু কেন যেন অনুকে ছেড়ে অন্য রুমে যেতে ইচ্ছে করছে না। তাই আদ্র অনুর বিছানার পাশে বসে রইল। আদ্র না ঘুমিয়েই অনুর দিকে তাকিয়ে রইল। সকাল হয়ে গেছে। অনুর ঘুম ভেঙে যায়। অনু চোখ খুলে দেখে সে বিছানায় শুয়ে আছে। অনু মনে মনে বলে, আমি তো সোফায় আদ্র ভাইয়ের কাছে শুয়েছিলাম, তাহলে আমি বিছানায় আসলাম কি করে? অনু আশেপাশে তাকিয়ে আদ্রকে খুঁজতে লাগলো, কিন্তু আদ্রকে দেখতে পেল না। বিছানা থেকে উঠে অনু ড্রয়িং রুমে চলে যায়। অনুর মা রান্নাঘরে রান্না করছে। অনু আমেনা বেগমকে জিজ্ঞেস করল, আম্মু, আদ্র ভাইয়া কোথায়? আদ্র নিজের বাসায় চলে গেছে। অনু মন খারাপ করে নিজের রুমে আবারও চলে গেল। মনে মনে অনু বলল, আদ্র ভাইয়া তুমি চলে গেলে আমার কিচ্ছু ভালো লাগছে না। তুমি তো আমাকে পড়াতেও আসো না, এখন নিজের কাছেই খারাপ লাগছে। কেন যে ঠিক মতো পড়তাম না, ঠিক মতো পড়লে হয়তো আদ্র ভাই আমাকে পড়াতে আসতো। এইভাবে বেশ কয়েকদিন চলে গেল। অনুর বাসায় আদ্র আর আসে না।
আদ্র না আসায় অনুর কাছে কিছু ভালো লাগছে না। আদ্র অনুর বাসায় আসে না দেখে অনুও আর আদ্রের বাসায় আসে না। অনুর কলেজ ছুটি হলে অনু রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ কলেজের রাস্তার এক পাশে আদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে অনু অবাক হলো। পর মুহূর্তে অনু খুশি হয়ে দৌড়ে চলে গেল আদ্রের কাছে। অনু হাসি মুখে আদ্রকে জিজ্ঞেস করল, আদ্র ভাইয়া তুমি এখানে কি করো? মন চাইলে তাই আসলাম। আমাকে দেখতে এসছো? আমি কি বলেছি যে তোকে আমি দেখতে এসেছি? সরি আদ্র ভাইয়া, আমার মনে হয়েছিল হয়তো তুমি আমাকে দেখার জন্য এখানে আসছো। তুই কি কোনো দেখার বস্তু যে তোকে দেখতে হবে? আদ্রের কথায় অনুর এবার খুব রাগ হচ্ছে। অনুর রেগে আদ্রের সামনে থেকে চলে যেতে লাগলো। ঠিক তখনই অনুর হাত আদ্র চেপে ধরল। অনু বিরক্ত হয়ে বলল, সমস্যা কি তোমার আদ্র ভাইয়া? আমার হাত ধরেছো কেন? তুমি তো আর এখানে আমাকে দেখতে আসোনি, আর তুমি তো ঠিকই বলেছো আমি দেখার কোনো বস্তু না। আমার হাত ছাড়ো। তুই দেখার মতো কোনো বস্তু না হলে তুই দেখার মতো প্রাণী। ওকে মানে কি বুঝলাম না। তোকে বুঝতে হবে না। আইসক্রিম খাবি? আইসক্রিম খাওয়ার কথা শুনে অনুর রাগ চলে গেল। অনু খুশি হয়ে আদ্রকে বলল, হ্যাঁ আদ্র ভাইয়া, আমি আইসক্রিম খাবো। তাহলে চল। আদ্র দোকান থেকে অনুকে আইসক্রিম কিনে দিল। অনু আইসক্রিম খেতে লাগলো। অনু আইসক্রিম খাচ্ছে, তখনই অনুর মুখের চারপাশে আইসক্রিম লেগে যাচ্ছে। অনু মুখ থেকে আইসক্রিম মুছে নিল। আইসক্রিম খাওয়ার সময় আবারও মুখে আইসক্রিম লেগে যাচ্ছে। মুখে বারবার আইসক্রিম লেগে যাওয়াতে অনু বিরক্ত হচ্ছে। আদ্র অনুর কাণ্ড দেখে শব্দ করে হেসে ফেলল। অনু আদ্রের দিকে তাকিয়ে আদ্রের হাসি দেখে ভালো লাগলেও পরে আবার মন খারাপ করে বলল, আমার মুখে আইসক্রিম বারবার লেগে যাওয়াতে তুমি হাসছো? আইসক্রিম খাচ্ছিস খা, কিন্তু মুখ এতবার মুছে নেওয়ার কি আছে? রাস্তায় কত মানুষ দেখেছো আদ্র ভাইয়া? আমার মুখে আইসক্রিম লেগে এমন দশা দেখে সবাই হাসছে না? সবাই কি তোর মতো বলদ নাকি অনু? যারা বলদ তারা হাসবে, যারা মধ্যমান তারা হাসবে না। তুমি আমাকে বলদ বললে আদ্র ভাইয়া? বলদ নয় দেখি, তোর কি মনে হয় তুই অনেক চালাক? অনুর রাগ হলো। আদ্রের হাতে আইসক্রিম ধরিয়ে দিয়ে অনু বলল, আমি আর আইসক্রিম খাবো না। আমি কি এখন আইসক্রিমটা ফেলে দিব? তোমার ইচ্ছে হলে ফেলে দাও। আদ্র অনুর দিকে একবার রাগী দৃষ্টিতে তাকিয়ে নিজেই অনুর অবশিষ্ট আইসক্রিম খেতে লাগলো। আদ্র অনুর আইসক্রিম খাচ্ছে দেখে অনু অবাক হয়ে বলল, আদ্র ভাইয়া এই আইসক্রিম তো আমি খেয়েছি। আইসক্রিমটা তো এটো হয়ে গেছে, তাহলে আমার এটো হওয়া আইসক্রিম তুমি খাচ্ছ কেন? তোর কাছে আমি কিছু জানতে চেয়েছি? তাহলে বেশি কথা বলছিস কেন? চুপ করে থাক। আদ্রের কথা শুনে অনু চুপ করে রইল। অনু আদ্রের দিকে তাকিয়ে তাকিয়ে আদ্রের আইসক্রিম খাওয়া দেখছে। আদ্রের মুখে তো একটু আইসক্রিম লাগছে না। অনু মনে মনে বলল, আদ্র ভাইয়া এত সুন্দর করে আইসক্রিম খায় কি করে? একটুও তো মুখের আশেপাশে লাগছে না, আর আমি খেলেই মুখের আশেপাশে মানচিত্র এঁকে যায়। আদ্র নিজের করে অনুর কলেজের সামনে এসেছিল, তাই আদ্র অনুকে নিজের গাড়ি দিয়ে ড্রাইভ করে বাসায় পৌঁছে দিয়ে চলে যায়। অনু একবার পেছনে ফিরল আদ্রকে দেখার জন্য, কিন্তু আদ্র তো চলে গেছে। দীর্ঘ শ্বাস ফেলে অনু বাসায় চলে গেল। আদ্র গাড়ি ড্রাইভ করছে আর অনুর কথা ভাবছে। এখনো অনুর কথা ভেবে আদ্র মুচকে মুচকে হাসছে। আদ্র মনে মনে বলল, তোর বাচ্চামিতে আমার একটু বিরক্ত লাগে না অনু? কেন জানি না আমার খুব ভালো লাগে তোর এই বাচ্চামাগুলো। এবার রেলিয়া কিউট গেল অনু। অনু আদ্রের বাসার বিশাল বড় আম গাছে উঠেছে আম পেড়ে খাওয়ার জন্য। কাউকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে আম পেড়ে খেতে অনুর ভালোই লাগে। নিজের ওড়নায় অনেকগুলো আম ইতিমধ্যে অনু নিয়ে ফেলেছে, কিন্তু আর একটা ডালের বড় এক সবুজ আম দেখে অনুর ভীষণ লোভ হলো। অনু সেই আম হাত বাড়িয়ে আনতে গিয়ে গাছ থেকে পা পিছলে পড়ে চিৎকার করে উঠল। অনু চোখ এখনো বন্ধ করে আছে। বুকের ভেতর ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে। ভীষণ ভয় লাগছে, কিন্তু কি হলো? অনু মনে মনে বলল, এতক্ষণে তো আমার পড়ে গিয়ে ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি ব্যথা পেলাম না কেন? অনু অনুভব করতে পারল অনু কারো কোলের মধ্যে রয়েছে। সেই ব্যক্তি অনুকে নিজের সাথে জড়িয়ে ধরে কোলে তুলে রেখেছে। চোখ খুলে অনু নিজের খুব কাছে আদ্রকে দেখে চমকে উঠল। আদ্রই অনুকে এখনো কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। অনুর বিশ্বাস হচ্ছে না। অনুর কাছে সবকিছু স্বপ্ন লাগছে।
গাছে উঠে যখন অনু আম পাড়ছিল তখন আদ্র নিজের বারান্দায় বসেছিল, কিন্তু হঠাৎ আদ্র অনুকে দেখতে পেল। অনু গাছের উপর বসে আছে। আদ্র নিজের বাসা থেকে নিচে নেমে বাইরে বেরিয়ে এলো। বাগানের মধ্যে গাছের একপাশে দাঁড়িয়ে আদ্র অনুর কাণ্ড কারখানা দেখছিল। আদ্রের কাছে ভালোই লাগছিল অনুর দুষ্টুমি, কিন্তু হঠাৎ অনু গাছ থেকে পা পিছলে পড়ে গেলে আদ্রর সাথে সাথে অনুকে ধরে ফেলে। থেকে সব আম মাটিতে পড়ে গেল। অনু ভয় পেয়ে আদ্রের দিকে অবাক হয়ে তাকালো। আদ্র অনুর ডান গালে কিস করলে অনু ছেড়ে দিল। অনু আদ্রের ঠোঁটের স্পর্শে কেঁপে উঠল। অনু নিজের গালে হাত দিয়ে আদ্রকে বলল, আদ্র ভাইয়া, এটা তুমি কি করলে? কি করলাম বুঝতে পারলি না? তোকে আদর করলাম। তুই আমার আশেপাশে থাকলি তোকে আমার আদর করতে মন চায়, তাই তো বলেছি যখন তখন আমার আশেপাশে আসবি না। কিন্তু তুই তো আমার কথাই শুনিস না। আমার আদর খেতে বুঝি তোর ভাল লাগে, তাই না অনু? কি সব বলছো তুমি আদ্র ভাইয়া? আমি কি বলছি তা তোর বুঝতে লাগবে না। আদ্র আর কোনো কথা না বলে মুচকি হেসে বাগান থেকে চলে গেল। অনু এখনো দাঁড়িয়ে আছে। অনু গালে হাত দিয়ে মনে মনে বলল, আমি কখন তোমার আশেপাশে আসলাম? তুমিই তো বারবার আমার আশেপাশে আসো আদ্র ভাইয়া। অনু আর আম নিয়ে বাড়ি ফিরল না। আমগুলো বাগানেই পড়ে রইল। অনু দৌড়ে আদ্রের বাসার বাগান থেকে নিজের বাসায় চলে গেল। অনু নিজের রুমের দরজা লাগিয়ে হাঁপাতে লাগলো। আবারও অনুর চোখের সামনে নিজের দুই গালে আদ্রের কিস দেওয়ার দৃশ্য দেখতে পেল। অনুর নিজের গালে হাত দিয়ে বিছানায় বসে পড়ল। নিজের পুরো মুখে অনুর প্রচুর ঘাম জমে গেছে। অনু নিজের হাত দিয়ে সেই ঘাম মুছতে লাগলো। হঠাৎ করে অনুর ফোনের ফেসবুক মেসেঞ্জারে মেসেজ আসলো, আদ্রের মেসেজ। অনু হাতে ফোন নিয়ে আদ্রের মেসেঞ্জারে ঢুকে একটা বড় সড় শক খেলো। আদ্র অনুর কোমর জড়িয়ে ধরে অনুর গালে কিস করছে। এই দৃশ্য ছবি তুলে রেখে দিয়েছে। অনু মনে মনে বলল, আদ্র ভাইয়া এসব পিক কি করে তুললো? এরই মাঝে আদ্রের আর একটা মেসেজ অনু দেখতে পেল। আদ্র অনুকে লিখেছে, কি রনু, এই পিকটা দেখে ভয় পেলি? ভয় নেই, আমার দ্বারাই অসম্ভব কিছুই নয়। আমার বাগানে অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো আছে, সেটা হয়তো তুই জানিস না। সেই ক্যামেরা থেকে ছবিগুলো তোলা নিচে কাছে রাখলাম, ভালো করে বল। অনু এই মেসেজটা পড়ার পর তাড়াতাড়ি করে আদ্রের মোবাইলে কল দিল। আদ্র কল ধরতেই অনু বলল, কে তুললো এই পিক আর কেন তুললো? তুমি এসব ছবি তুলে কি প্রমাণ করতে চাইছো? কিছুই প্রমাণ করতে চাইছি না, শুধু তোরা আমার এই মুহূর্তটাকে ক্যামেরার মধ্যে বন্দি করে রাখলাম। প্লিজ আদ্র ভাইয়া, তুমি এই ছবি বাসার কাউকে দেখিও না। আম্মু আব্বু জানলে আমাকে অনেক শাস্তি দেবে। তুমি আমার কথা বুঝতে পারছো তো? আমি বুঝতে পারছি, তোর বাসার কাউকে এই পিকটা দেখাবো না। আদ্রের কথায় অনু এবার শান্ত হলো। আদ্র আর কিছু না বলেই ফোনটা কেটে দিল। আদ্র ফোন কেটেছে দেখে অনু মন খারাপ করে মনে মনে বলল, এভাবে ফোনটা আদ্র ভাইয়া কেটে দিল? আদ্রের হাতে অনু আর আদ্রের রোমান্টিক দৃশ্যের ফটো। আদ্র অপলক দৃষ্টিতে ছবিটির দিকে তাকিয়ে আছে। চোখের এক পলকও এদিক ওদিক যাচ্ছে না।
অপরদিকে অনুও মোবাইল হাতে নিয়ে সেই ছবিটি দেখতে লাগলো। অনুর মনের মধ্যে ভীষণ ভয় লাগছে। আদ্র ভাইয়া যেই রাগী, যদি ছবিটিতে কিছু করে ফেলে। আবার অনু ভাবলো এমন নাও হতে পারে, একটু বেশি হয়তো ভাবছে। বারান্দায় বসে আছে আদ্র, মনটা উদাসীন। যতই অনুকে মন থেকে সরাতে চাইছে ততই যেন অনু আদ্রের মনের মাঝে গেঁথে যাচ্ছে। আদ্র চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। আদ্রের অনুকে নিজের চোখের সামনে দেখতে খুব ইচ্ছে করছে। তাই আদ্র নিজ বাসা থেকে বেরিয়ে অনুর বাসায় চলে গিয়ে অনুর বাসায় কলিং বেল বাজাতে লাগলো। অনুর মা আমেনা বেগম দরজা খুলে আদ্রকে দেখে বলল, আরে আদ্র বাবা, ভিতরে এসে বসো। আদ্র ড্রয়িং রুমের ভেতরে এসে এদিক ওদিক খুঁজে আমেনাকে শান্ত স্বরে বলল, খালামণি, অনু কোথায়? অনু কি নিজের রুমে আছে? না বাবা, অনু ছাদে গিয়েছে। আচ্ছা খালামণি, আমি দেখে আসছি অনু কি করছে। যদি ওর ছাদে হোঁচট খেয়ে পড়েছে। হ্যাঁ বাবা, ঠিকই বলছো। মেয়েটা আমার একা একা ছাদে, যদি হোঁচট খায় তুমিও যাও। আদ্র অনুকে খোঁজার জন্য ছাদে উঠতে লাগলো। বিকেল বেলা, সূর্য একেবারে ডুবে গিয়ে রাত হয়ে যাবে একটু পর। 5 তলার ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে থেকে সূর্যের লাল আলোটার দিকে তাকিয়ে থাকতে অনুর বেশ ভালো লাগছে। অনু 3 তলার ফ্ল্যাটে থাকে, কিন্তু ফ্ল্যাটটা 5 তলার। আদ্রের নিচের 2 তলা বড় বাড়ি থাকলেও অনু নিজের বাড়িতে নয়, বরং অনু ভাড়া ফ্ল্যাট বাড়িতে থাকে। কারণ আদ্রের বাবা বড়লোক হলেও অপরদিকে অনুর বাবা মধ্যবিত্ত। অনুর মায়ের বড় বোন আদ্রের মা, কিন্তু আদ্রের পরিবার ধনী হয়েও অনুর পরিবার মধ্যবিত্ত হওয়া নিয়ে ছোট করা, ঝগড়া, হিংসা, অহংকার এগুলো কখনোই করা হয়নি। আমিনা বেগম এবং রেহেনা পারভিনের এই বোনের মধুর সম্পর্ক অটুট হয়ে আছে এবং আদ্রের বাবা এবং অনুর বাবার মাঝেও ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ছাদে দাঁড়িয়ে থেকেও হঠাৎ করে অনুর মনটা খারাপ হয়ে যাচ্ছে। আদ্রের কথাই অনুর বারবার মনে পড়ছে। এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছিস অনু? আদ্রের কণ্ঠ শুনে চমকে পেছনে ফিরে তাকালো। আদ্র এগিয়ে এসে অনুর পাশে রেলিংয়ের কাছে দাঁড়ালো। অনু আদ্রের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আমার মন ভালো নেই আদ্র ভাইয়া, কিছুই তো ভালো লাগছে না। কেন, তোর কি মনের হয়েছে অনু? হ্যাঁ, হয়তো মনের অসুখ হয়েছে। তুমি হঠাৎ আমাদের বাসার ছাদে কেন এলে আদ্র ভাইয়া? আমার নিজেরও জানা নেই। অনু দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ নীরব থাকার পর অনু আদ্রের কাছে আবদার করে বলল, আদ্র ভাই একটা গান শোনাবে প্লিজ? না করবে না, আমার মন ভালো নেই। তোমার গাওয়া একটা গান শুনতে চাই। কখনো তোমার গলায় গাওয়া গান আমি শুনিনি, একটা গান গাও। আদ্র অনুর দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে গান গাইতে আরম্ভ করল। আদ্র হিন্দি গান গাইছে আর অনু মুগ্ধ হয়ে আদ্রের গান শুনছে। আদ্র অনুর দিকে তাকিয়ে পুরুষালী সুরেলা কণ্ঠে গান গাইতে লাগলো। আদ্রের গাওয়া গান শেষ হলে অনু আদ্রকে বলল, আদ্র ভাইয়া, তুমি খুব সুন্দর গান গাইতে পারো। তোমার গানের কণ্ঠ এত সুন্দর, তা আমি আগে জানতাম না। এত সুন্দর করে কিভাবে গান গাও তুমি? গানটা একমাত্র তোর জন্য গেয়েছি, এই জন্য তো ভালো হয়েছে, না হলে তো গান গাওয়াটা ভালো হতো না। আদ্রের কথা শুনে অনু প্রথমে একটু অবাক হলেও পরে অনু দাঁত বের করে হেসে আদ্রকে হঠাৎ করে জড়িয়ে ধরল। অনু এইভাবে শক্ত করে আদ্রকে জড়িয়ে ধরায়। আদ্র কিছুটা অবাক হলেও পরে আদ্র মুচকে হেসে 2 হাতে অনুকে জড়িয়ে ধরল। ঈদ উপলক্ষে সবাই বাইরে ঘুরতে বের হয়েছে, একমাত্র অনু বাসায় একা একা বসে আছে। কিছু ভালো লাগছে না। ঈদের নতুন জামাটাও অনু পরেনি, হাতে কোনো মেহেদিও দেয়নি। মনের অবস্থা প্রচুর খারাপ। বিছানায় শুয়ে আছে অনু, খুব কান্না পাচ্ছে। আদ্র অনুর ফোনে কল দিল। অনু দেখল আদ্র ফোন দিয়েছে, তা ফোনটা ধরল না। আদ্র অনবরত ফোন দিচ্ছে। একসময় বাধ্য হয়ে অনু ফোনটা ধরল। অনু ফোন রিসিভ করে বলল, হ্যাঁ ভাইয়া। একটা থাপ্পড় দেবো, বেয়াদব মেয়ে। ফোনটা ধরছিলেন কেন? কয়টা ফোন দিয়েছে তোর কোনো আইডিয়া আছে? ফোন না ধরে কি করছিলেন? কিছু ভালো লাগছে না, তাই শুয়ে আছি। কি হয়েছে তোর? শরীর খারাপ? হ্যাঁ, মাথাটা ভীষণ ব্যথা করছে, রাতে ঘুমোইনি, মনটা খুব খারাপ। হাতে মেহেন্দি দিয়েছিস? না, দেইনি। কেন? ভালো লাগছে না। আমি একটু পরেই তো বাসায় আসছি। কেন আদ্র ভাইয়া? বেশি কেন কেন করলে কিন্তু মার খাবি তুই। আচ্ছা আসো। কিছুক্ষণ পরেই আদ্র অনুর বাসায় আসলো।
এসেই দেখতে পেল অনু বিছানায় কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। ঈদের নতুন জামাটাও পরেনি। আদ্র বিছানায় অনুর পাশে বসে অনুর কপালে হাত রাখল। অনুর শরীর কেমন যেন গরম। হাতে কারো স্পর্শ পেয়ে অনু চোখ মেলে তাকিয়ে আদ্রকে দেখল। আদ্র কালো রঙের একটা সুন্দর পাঞ্জাবি পরেছে। আদ্রের ফর্সা গায়ের রঙের সাথে ভীষণ মানিয়েছে। আদ্র অনুর দিকে তাকিয়ে আছে। অনু হালকা হেসে আদ্রকে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে আদ্র ভাইয়া। তুই নতুন যা পড়িসনি কেন? এমনি ভালো লাগছে না। আদ্র অনুকে টেনে শোয়া থেকে উঠে বসালো। অনু বিরক্ত হয়ে আদ্রকে বলল, আদ্র ভাইয়া আমাকে টেনে তুললে কেন? শুয়ে থাকতেই তো ভালো লাগছিল। একদম চুপ করে বসে থাক। আদ্র পকেট থেকে মেহেদি বের করে অনুর ডান হাতে সুন্দর করে মেহেদি দিতে লাগলো। এত সুন্দর করে আদ্র ভাইয়া মেহেদি দিতে পারে সেটা অনুর জানা ছিল না। অনু হা করে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। অনু অবাক হয়ে আদ্রকে বলল, আদ্র ভাইয়া তুমি এত সুন্দর করে মেহেদি দিতে পারো আমার জানা ছিল না। এত সুন্দর করে তো আমিও দিতে পারি না। যাক, মেহেদির ডিজাইনটা তো পছন্দ হয়েছে। হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আদ্র অনুর হাতের এক পাশে লাভ চিহ্ন এঁকে দিয়ে অনুর হাতে আদ্র নাম এঁকে দিল। অনু অবাক হয়ে বলল, আদ্র ভাইয়া আমার হাতে তোমার নাম লিখলে কেন? আমার নাম তো লিখতে পারতে। মন চাইলো তাই আমার নাম লিখলাম। ভালো না লাগলো বল, আমি নামটা বুঝে দিচ্ছি। না, মুছে দেওয়া লাগবে না, তোমার নামটাই আমার হাতে থাকুক। কিছুক্ষণ পর মেহেদি শুকিয়ে গেলে হাতে ধুয়ে ফেলবি। অনু এদিক ওদিক তাকিয়ে নিজের পড়ার টেবিলে কতগুলো ব্যাগ দেখতে পেল। আদ্রকে জিজ্ঞেস করল, এগুলো কিসের ব্যাগ আদ্র ভাইয়া? ব্যাগ খুলে দেখতে পারবি। তুমি মুখে বলো না কি আছে ওগুলোতে। আমি বলতে পারবো না, খুলে দেখ। অনু বিছানা থেকে উঠে গিয়ে টেবিল থেকে ব্যাগগুলো খুলতে লাগলো। খুলে অনু অবাক হয়ে গেল। অনেকগুলো ড্রেস, চুড়ি, চকলেট। অনু অবাক হয়ে আদ্রের দিকে তাকালো। আদ্র অনুর দিকে তাকিয়ে মুচকি হাসল। অনু আদ্রকে বলল, এগুলো কার জন্য কিনেছ আদ্র ভাইয়া? কার জন্য আবার কিনবো? একটা বলদির জন্য কিনে নিয়ে এসেছি। বলদিটা কে? তোর মাথায় আসলে বুদ্ধি নেই। যেহেতু এসব আমি তোর রুমে এনেছি, তার মানে এগুলো তুই বদলিটার জন্যই কিনেছি। ওকে, আমার জন্য এত কিছু আনলে? ইচ্ছে হলো তাই এনেছি। খালামণি এবং আঙ্কেলের জন্য এনেছি। তুমি সবার জন্য কিনেছো? হ্যাঁ তো কিছু না, এত কিছু না কিনলেও পারতে। কিছুক্ষণ পর লাল রঙের ড্রেসটা পরে বাইরে আয়, আমি তোর জন্য ওয়েট করব। আজ ঘুরতে যাব। আমিও সাথে যাব? জি হ্যাঁ, তুইও যাবি। আর কেউ যাবে? না। ও, আর কেউ যাবে না কেন? চুপ করে রেডি হয়ে সাথে চল। আদ্র রুম থেকে বের হয়ে চলে গেল। অনু আদ্রের যাওয়ার দিকে তাকিয়ে রইল। অনুর হাতের মেহেদি শুকিয়ে এসেছে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে অনু আদ্রের দেয়া লাল রঙের 3 পিসটা পরে নিল। হাতে লাল রঙের চুড়ি, কপালে কালো টিপ, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক পরে তৈরি হয়ে অনু ড্রয়িং রুমে এলো। অনুর সুন্দর সাজ দেখে আদ্র কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে নিজে চোখ সরিয়ে নিল। এবার চল। আদ্র, অনুকে নিয়ে কোথায় যাচ্ছ? খালামণি, অনুর মন খারাপ, তাই ঘুরতে নিয়ে যাচ্ছি। আচ্ছা, নিয়ে যাও। জায়গাটা খুব সুন্দর আদ্র ভাইয়া। তোর কাছে একটা অনুরোধ করব, রাখবি? কি বলো? আমাকে আদ্র ভাইয়া না দেখে শুধু আদ্র বলে ডাকবি, প্লিজ। না করবি না? এটা তুমি কি বলছো আদ্র ভাইয়া? তোমাকে আদ্র বললে খালামণি আঙ্কেল কি ভাববে, আর আমার আম্মু আব্বুই বা কি ভাববে? কিছু ভাববে না। আর যদি কেউ তোকে কিছু বলে, বাঘটা আমি দেখে দেবো। তবু তুই আমাকে আদ্র ডাক, ভাইয়া বলে ডাকবি না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমাকে আদ্র বলেই ডাকবো। তাহলে এখন ডাক। এখন? এখন। অনুর একটু অস্বস্তি লাগছে, তবু অনু আদ্রের দিকে তাকিয়ে বলল, আদ্র। শুধু আদ্র বলবি, আর কিছু বলবি না তো? চলো আদ্র, সামনের ওই দিকটায় যাই। চল। একসময় হাঁটতে হাঁটতে অনু আদ্রকে ক্লান্ত স্বরে বলল, আমার পায়ে ব্যথা করছে, কি করবো আদ্র? কিছু তো একটা করা যায়। আদ্র অনুকে কোলে তুলে নিল। অনু অবাক হয়ে বলল, আরে কোলে তুলছো কেন? অনু, আই লাভ ইউ। কি বলছো তুমি? হ্যাঁ ঠিক বলছি। আমাকে তুই ভালোবাসিস না? অনু চুপ করে আছে। আদ্র অনুকে কোলে করে অনেকক্ষণ হেঁটে একটা বেঞ্চে বসালো। আদ্র দেখছে অনু মাথা নিচু করে মন খারাপ করে বসে আছে। আদ্র অনুকে আবারও জিজ্ঞেস করল, কি হলো অনু,
কিছু বলছিস না কেন? ভালোবাসা কেমন হয় আমি জানি না আদ্র, তাই তোমাকে আমি ভালোবাসি কিনা তা আমি জানি না, কিন্তু হ্যাঁ, যখন আমি তোমার সাথে থাকি আমার খুব ভালো লাগে। তোমার কথা প্রতিদিন আমার মনে পড়ে, তোমাকে মিস করতে থাকি। তোমাকে দু চোখ ভরে না দেখলে মন শান্তি লাগে না। এটা কি ভালোবাসা আদ্র? আদ্র মুচকি হেসে অনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি তোকে মুখে কিছু বলবো না, একদিন তুই উপলব্ধি করতে পারবি তুই আমাকে ভালোবাসিস কিনা। আমি তোর মুখ থেকে শুনতে চাই যখন তুই পুরোপুরি বুঝতে পারবি। আমাকে ক্ষমা করে দিও আদ্র। তোর মনের কথাটা তুই সঠিকভাবে বুঝতে পারছিস না, একদিন হয়তো বুঝবি। সত্যি বলছো? সত্যি বলছি। আদ্র কখনো মিথ্যে কথা বলে না। আদ্রের অনার্স পরীক্ষা শেষ হয়ে গেছে। আদ্রের বাবা ঠিক করেছে আদ্রকে লেখাপড়ার জন্য বিদেশ পাঠিয়ে দেবে। আদ্র তার বাবাকে না করেনি। কিছুদিন পর বিদেশ যাওয়ার ডেট। অনু আদ্রের বিদেশ যাওয়ার খবর শুনে দৌড়ে আদ্রের বাসায় গেল। কাউকে কিছু না বলে সোজা আদ্রের রুমে গিয়ে ঢুকল। আদ্র বই পড়ছে। অনু ভাঙা গলায় আদ্রকে বলল, তুমি বিদেশ চলে যাবে আদ্র? অনুর কণ্ঠ শুনে আদ্র বই বন্ধ করে অনুর দিকে তাকালো। আদ্র গম্ভীর স্বরে বলল, হ্যাঁ যাব। তো কি হয়েছে? আমাকে একা ফেলে দিয়ে চলে যাবে? অনু না চাইতেও কান্না করতে লাগলো। আদ্র রেগে গিয়ে অনুকে বলল, একদম কান্না করবি না অনু, এতে কান্না করে আমি তো কিছু দেখছি না। আমি আবার তো দেশে ফিরে আসবো। কত বছর পর? 5 বছর পর। কি এত বছর পর? এটা কোনো বছরই না। তোমার কাছে অল্প মনে হচ্ছে? হ্যাঁ। আমার কথা তোমার মনে পড়বে না? আদ্র অনুর দিকে তাকিয়ে কঠোর গলায় বলল, না, তোর কথা আমার মনে পড়বে না। তুমি এই কয়েকদিনে কেমন পাল্টে গেছো আদ্র? পাল্টানো স্বাভাবিক, আমাকে বিদেশে গিয়ে ঠিকমতো পড়াশোনা করতে হবে। তোর পেছনে সময় নষ্ট করার কোনো ইচ্ছে নেই আমার। আদ্র অনুর সাথে এভাবে কথা বলছে, অনুর যেন বিশ্বাস হচ্ছে না। অনু অবিশ্বাস্য স্বরে আদ্রকে বলল, তুমি আমাকে এই কথা বলতে পারলে আদ্র? হ্যাঁ পারলাম। বাহ, তাহলে তুমি আমাকে ভালোবাসো। এই কথাটা মিথ্যে ছিল, এখন বুঝতে পারছি। তুই কি কখনো আমাকে ভালোবেসেছিস অনু? আদ্রের জিজ্ঞেস করার কথায় অনু থমকে গেল। তার মনে এই কথার উত্তর জানা নেই। অনু আদ্রের দিকে তাকালো। আদ্র অনুর মুখের দিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনু আর কোনো কথা না বলে এক মুহূর্তে সেখানে দাঁড়ালো না, দৌড়ে বেরিয়ে গেল আদ্রের রুম থেকে। আদ্র অনুর যাওয়ার দিকে তাকিয়ে রইল, তারপর থম মেরে সোফায় বসে পড়ল। আদ্র কপালে ডান হাত রেখে মনে মনে বলল, আমি চলে গেল তুই আমাকে ভালোবাসি বলবি না অনু? তার মানে তুই আমাকে ভালোবাসিস না। আমি শুধু তোকে বোকার মতন ভালোবেসে গেছি। একটা বার যদি বলতি তুই আমাকে ভালোবাসিস, তাহলে বিশ্বাস কর আমিও কোথাও যেতাম না। কিন্তু এখন আমাকে বিদেশে যাওয়ার জন্য কেউ আটকাতে পারবে না। যেখানে তুই আমাকে ভালোবাসিস না সেখানে এই দেশে থাকার কোনো দরকার নেই আমার। অনু রাস্তায় শুকনো মুখে হাঁটতে লাগলো। অনুর নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছে। কেন আদ্রকে ভালোবাসি কিনা কথার এর উত্তর দিতে পারল না তা অনুর জানা নেই। অনুর বুকের মাঝে চিনচিনে ব্যথা করছে। এত কেন কষ্ট পাচ্ছে অনু বুঝতে পারছে না। অনু রাস্তায় হাঁটছে আর ভাবছে, আমি কি আদ্রকে ভালোবাসি নাকি ভালোবাসি না? আমার মন কেন সঠিক উত্তর দিতে পারছে না। আচ্ছা, আদ্র কি আমাকে সত্যি মন থেকে ভালোবাসে? তাহলে বিদেশ চলে যাচ্ছে কেন? এত রাগী মানুষটা আমাকে ভালোবাসে তো? আমি বুঝতে পারছি না। 1 মাস হলো অনুর সাথে আদ্রের কথা হয় না। আদ্র অনুকে ফোন দেয় না। অনু আদ্রকে ফোন দিতে মন চাইলেও সেই মনের ইচ্ছেকে দমন করে ও চুপ করে বসে আছে। মনের কোথাও যেন অভিমান লুকিয়ে আছে। আমেনা বেগম অনুর রুমে এসে অনুকে মন খারাপ করে বসে থাকতে দেখল। অনুর পাশে বসে আমেনা বেগম অনুকে জিজ্ঞেস করল, অনু কি হয়েছে তোর? কিছু হয়নি আম্মু। তাহলে মন খারাপ করে বসে আছিস কেন? এমনি কিছু ভালো লাগছে না। আজ দুপুরে আদ্র বিদেশ যাওয়ার জন্য রওনা দিবে। আদ্র লন্ডনে চলে যাবে। 5 বছর পর আবারও দেশে ফিরবে, তার আগে নয়। কি বলছো আম্মু? তুমি আমাকে এতদিন বলনি কেন যে আদ্র ভাইয়া আজ লন্ডন চলে যাবে? আজকে সকালেই তো জানতে পারলাম, না হলে তোকে আর আগে বলতাম না। আম্মু, ভালোই হয়েছে আদ্র ভাইয়া চলে যাবে। দরকার কি দেশে থাকার? শুধু আমাকে বকা দিত। আদ্র ভাইয়া চলে গেলে কেউ আমাকে বকা দিতে পারবে না।
তুই মুখে এই কথা বলছিস ঠিকই, কিন্তু তোর চোখে মুখে আমি কষ্টের ছাপ কেন দেখতে পাচ্ছি? উফ আম্মু, তুমিও না কি যে বলো। আমি আর কষ্ট, আমাকে অন্তত আদ্র ভাইয়ার জন্য কষ্ট মানায় না। আমিনা বেগম অনুর মুখের দিকে তাকিয়ে চুপ করে বসে রইলেন। অনু আমিনা বেগমের দিকে তাকিয়ে হাসির ভান করে হাসল। আদ্র ট্রলি ব্যাগে প্রয়োজনীয় জিনিসপত্র গোছাচ্ছে। অনুর কথা ভীষণ মনে পড়ছে। আদ্র মনে মনে বলল, আমি ফোন দিলাম না দেখে তুই আমাকে ফোন দিলে না অনু? এত রাগ আমার ওপর? আমি আজ লন্ডন চলে যাচ্ছি, আমাকে ছাড়া হয়তো তুই ভালোই থাকবি। আদ্রের বুকের ভেতর কষ্ট হচ্ছে। আজ আদ্রের কান্না পাচ্ছে, কারণ অনুকে ছাড়া একা বিদেশ থাকতে হবে। কান্না করতে চাইলেও আদ্র কান্না আটকে দিচ্ছে। কান্না আসতে দেয়া যাবে না। আদ্র সহ আদ্রের পরিবার বেরিয়ে পড়ল এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে। ফ্লাইট দুটোয়, এখন বাজে 1টা। আধ ঘন্টায় আদ্র এয়ারপোর্টে পৌঁছে যায়। অনেকক্ষণ হয়ে গেল। আদ্র এয়ারপোর্টের একটা চেয়ারে বসে মনে মনে বলল, কখন আসবে অনু? তোকে একটু চোখে দেখা দেখতে পারবো না? আমি তো তোকে একটা বার দেখতে চাই, তাড়াতাড়ি চলে আয় না, না হলে যে আমি তোকে দেখেও যেতে পারবো না। এয়ারপোর্টে যাওয়ার জন্য অনু সহ অনুর পরিবার রওনা দিচ্ছে। আদ্রের মা রেহেনা পারভিন অনুর মা আমেনা বেগমকে ফোন দিয়ে জানিয়ে দিল যে তারা পৌঁছে গেছে। তাড়াতাড়ি অনুও যেন এয়ারপোর্ট থেকে এসে পড়ে। অনু একটা গাড়িতে বসে, কিন্তু রাস্তায় অনেক জ্যাম। অনেক সময় পার হওয়ার পর দেরিতে যখন অনু পৌঁছালো, তখন জানতে পারলো আদ্র প্লেনে উঠে গেছে। অনুর বুক ফেটে কান্না পাচ্ছে। আদ্র তার মানে চলেই গেল। শেষমেশ কান্না করতে করতেই অনু বলল, তুমি চলে গেলে আদ্র ভাইয়া, তোমাকে একটা বারও দেখতে পারলাম না। তোমাকে আমি 5টা বছর আর চোখের দেখা দেখতে পারবো না। কেন আদ্র ভাইয়া, কেন আদ্র, কেন চলে গেলে? আদ্র বিদেশ চলে যাওয়ার পর অনু কেমন যেন চুপচাপ হয়ে গেছে। মেজাজ খিটখিটে হয়ে গেছে। সবার সাথে রেগে কথা বলে। অনুর বাবা বুঝতে পারছে না তার মেয়ে এমন কেন হয়ে গেল, কিন্তু অনুর মা আমেনা বেগম ঠিকই বুঝতে পারছে। বিদেশ যাওয়ার পর আদ্র অনুর সাথে কথা বলার জন্য অনুর ফোন নাম্বারে কল দেয়, কিন্তু অনু বিদেশি অচেনা নাম্বারে ফোনের স্ক্রিনে দেখতে পেয়ে আদ্র ফোন দিয়েছে বুঝতে পেরে ফোন রিসিভ করল না। বিছানার একপাশে ফোন রেখে দেয়। প্রতিদিন আদ্র বারবার অনুর ফোন নাম্বারে কল দেয়, কিন্তু অনু ফোন না ধরে মোবাইল অফ করে দেয়। রাগে আদ্র নিজের অনেকগুলো মোবাইল আছাড় দিয়ে ভেঙে ফেলেছে। আদ্র রেগে বলতে লাগলো, তুই এতটা বদলে গেলি অনু, এতটা বদলে গেলি। আমি অনবরত ফোন দিচ্ছি, তা ফোনটা রিসিভ করছিস না। আমার কথা ভুলেই গেলি। আমি যে তোকে ছাড়া কিভাবে আছি তা একমাত্র আমি জানি, তুই জানিস না অনু। একটাবার ফোন ধরলে কি হয় তোর? এইভাবেই 2 বছর চলে গেল। অনু এখন ভার্সিটিতে অনার্স প্রথম বর্ষে পড়ে। ভার্সিটিতে অনু খুব ভালো বান্ধবী বানিয়েছে। তাদের সাথেই মাঝে মাঝে গল্প করে। একদিন গল্পের মাঝে অনুর বান্ধবী নেহা অনুর হাতে তার বিয়ের কার্ড ধরিয়ে দেয়। অনু খুশি হয়ে বলে, তোর বিয়ের কার্ড নেহা, তুই বিয়ে করেছিস? হ্যাঁ, আমার বিয়ে। অবশ্যই তুই আসবি। তুই না এলে আমি কিন্তু বিয়ে করব না। তোর বিয়ে আর আমি আসবো না, এটা কি করে হয়? অবশ্যই আমি আসবো। বিয়ে বাড়িতে অনু লাল রঙের লেহেঙ্গা পরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। অনুর মনটা আজ ভীষণ খুশি লাগছে। নিজের বান্ধবীর বিয়ে বলে কথা, মন তো খুশি লাগবেই। অনু হেঁটে তার বান্ধবীর কাছেই যাচ্ছিল। এমন সময় হঠাৎই একটা ছেলে অনুকে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে তাড়াতাড়ি চলে যেতে লাগলো। অনু নিজেকে সামনে নিল। আর একটু হলে অনু নিচে পড়ে গিয়ে ব্যথা পেত। অনু রেগে গিয়ে ছেলেটিকে বলল, ইউ ইডিয়েট, ধাক্কা দিলেন কেন? দেখে চলতে পারে না, কানা নাকি? ছেলেটা অনুর কথায় দাঁড়িয়ে পড়ল। অনু এখনো ছেলেটার মুখটা দেখেনি। ছেলেটা পেছন ফিরে অনুকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দিইনি। আপনার সাহস হয় কি করে আমাকে ইডিয়েট কানা বলার? অনু ছেলেটার মুখের দিকে তাকালো। ছেলেটা দেখতে সুদর্শন, গায়ে গোল্ডেন কালার পাঞ্জাবি পরেছে। তখনই একটা মেয়ে দৌড়ে এসে ছেলেটাকে বলল, পল্লব ভাইয়া, কি হয়েছে? অনু বুঝতে পারলো ছেলেটার নাম পল্লব। মেয়েটার দিকে তাকিয়ে পল্লব বলল, আরে বোন,
কি হয়েছে না বলে এটা বলো যে কি হয়নি। এই যে সামনে দাঁড়ানো ইমেজকে দেখতে পাচ্ছ, ইনি আমাকে বকা দিয়েছে, আমি ভয় পেয়ে দাঁড়িয়ে আছি। আপনি আমাকে ধাক্কা দেবেনই বা কেন? চোখে দেখেন না? আপনি কি অন্ধ? রাগ হচ্ছে আমার উপর? আপনার রাগ ঠান্ডা করার জন্য ঠান্ডা পানি এনে দিতে পারি। আপনার নিজের মাথায় ঠান্ডা পানি ঢেলে মাথা ঠান্ডা করবেন। আমার মাথায় ঠান্ডা পানি দেওয়ার প্রয়োজনও নেই, নিজের চরকায় তেল দিন। অনু পল্লবের সামনে থেকে চলে গেল। পল্লব অনুর যাওয়ার দিকে তাকিয়ে হেসে বলল, মেয়েটা অদ্ভুত কিন্তু ভীষণ রাগী। স্টেজের পাশের এক কোনায় অনু দাঁড়িয়ে আছে। নেহা এবং নেহার সদ্য বিয়ে করা স্বামী স্টেজের সোফায় বসে আছে। সবাই ছবি তুলছে। অনুর এখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। হঠাৎ অনুর পাশে পল্লব এসে দাঁড়ালো। অনু পল্লবকে দেখে অবাক হয়ে বলল, আপনি এখানে? তো কোথায় থাকবো, বিদেশে? বিদেশে কথাটি শোনার পর অনুর বুকে ব্যথা হতে লাগলো। কষ্টে পুরো শরীর ভারী হতে লাগলো। অনুর আদ্রের কথা মনে পড়তে লাগলো। অনুর চোখের কোণে পানি চলে আসলো। পল্লব অনুর মুখের দিকে তাকিয়ে দেখতে পেল অনুর চোখের পানি। পল্লবের না চাইতেও অনুর চোখে পানি দেখে খারাপ লাগলো। পল্লব আবারও অনুকে জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন? হ্যাঁ, আমি ঠিক আছি। মনে তো হচ্ছে না যে আপনি ঠিক আছেন। আমার তো মনে হচ্ছে আপনি কোনো কারণে খুব কষ্টে আছেন, তাই আপনার চোখে জল দেখতে পাচ্ছি। অনু অবাক হয়ে পল্লবের দিকে তাকালো। অনুকে অবাক করে দিয়ে তাকিয়ে থাকতে দেখে পল্লব অনুকে জিজ্ঞেস করল, কি হলো, কিছু বলছেন না কেন? কি বলবো? এই যে আপনি কোনো বিষয়ে কষ্টে আছেন কিনা? আমার কোনো কষ্ট নেই। রিয়েলি? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম অনু। অনু, নাইস নেম। আমার নাম জিজ্ঞাসা করলে না তো? অনু পল্লবের মুখের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। পল্লব হেসে অনুকে বলল, আমার নাম পল্লব। ও হ্যাঁ, একটু আগে আপনার নাম শুনেছিলাম। তাই নাকি? কই, আমাকে তো বললেন না। শুধু শুধু কষ্ট করে নিজের নামটা বলতে গেলাম। তাহলে নাম না বললেই পারতেন। আজকে আমার ছোট বোনের বিয়ে। নেহা আপনার আপন বোন? হ্যাঁ, নেহা আমার আপন বোন। পল্লবের কথা শুনে অনু চুপ করে রইল, আর কিছু বলল না। একটা টেবিলে অনেকগুলো জুস আর কোল্ড ড্রিঙ্কস। পল্লব সেখান থেকে অরেঞ্জ জুস হাতে নিয়ে অনুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, অরেঞ্জ জুসটা খেয়ে দেখুন, আপনার ভালো লাগবে। না, লাগবে না। আপনি মেয়েটা একটু বেশি চুপচাপ। এত চুপচাপ আর রাগী কেন আপনি? প্রেম করে ছ্যাঁকা খেয়েছেন? মানে কি বলছেন আপনি? আমি কোনো প্রেমে ছ্যাঁকা টাকা খাইনি। তাহলে একটু হাসুন, হাসতে কিন্তু আপনাকে দারুণ লাগবে। অনু বিরক্ত হয়ে পল্লবের সামনে থেকে চলে গেল। পল্লব অনুর পেছন পেছন হাঁটতে লাগলো। অনু দাঁড়িয়ে গিয়ে রাগী স্বরে পল্লবকে বলল, সমস্যা কি আপনার? হ্যাঁ, আমার পেছনে পেছনে আসছেন কেন? আমার পেছনে পেছনে আসবেন না। আমি কই আপনার পিছন পিছনে আসলাম? এই যে এখন আমার পেছনে দাঁড়িয়ে আছেন। আমি ওই দিকটা একটু যাচ্ছিলাম, কারণ আমার বন্ধুরা ওইদিকে। মুহূর্তে অনু আদ্রকে অনুভব করে, কিন্তু কখনো প্রকাশ করে না। রাত হলে অনুর বুকের ভেতরে চাপা কষ্ট ভর করে। আদ্রের কথা ভীষণ মনে পড়ে। আদ্র আজও অনুর ফোনে কল দেয়, কিন্তু অনু ফোন ধরে না। অনু মনে মনে বলল, কেন আদ্র, তুমি সেদিন আমার জন্য একটু অপেক্ষা করলে না? যাওয়ার আগে আমাকে দেখার জন্য তোমার মন কি একটু উতলা হয়নি? আমি সেদিন তোমাকে দেখতে পেলাম না, একটু জড়িয়ে ধরে কাঁদতেও পারলাম না। সেদিন আমার মনের অবস্থা কি হয়েছিল তুমি কি জানো না? তোমার ফোনেই আমি ধরবো না যতদিন পর্যন্ত না তুমি দেশে ফিরছো, ঠিক ততদিন পর্যন্ত আমি তোমার ফোন ধরবো না। তুমিও আমার মতো কষ্ট পাও। আমার সাথে কথা বলার জন্য নিশ্চয়ই তুমি ছটফট করছো। সেই ছটফট সেদিন এয়ারপোর্টে আমিও করেছিলাম, কিন্তু তুমি চলে গিয়েছো। কেন চলে গেলে তুমি লন্ডনে? হ্যাঁ, আমাকে ফেলে রেখে যেতে তোমার বুকটা একটু কাঁপলো না? অনু চোখ বন্ধ করে শুয়েছিল। ঠিক কিছুক্ষণ পর ফোন বেজে উঠল। অনু চোখ মেলে তাকিয়ে দেখলো আদ্র ফোন করেছে, তাই অনু রিসিভ করলো না। ওইদিকে আদ্র অনবরত ফোন দিতে দিতে একসময় হাল ছেড়ে দিয়ে চেয়ারে বসে পড়ে। আদ্র নিজ মনে বলল, 2 বছর চলে গেল, কিন্তু আমার ফোন তুই রিসিভ করলি না অনু। প্রতিদিন তোকে ফোন দিই, তাও তুই ফোন ধরিস না।
তাও আশা করে বসে থাকি একদিন হয়তো তুই ফোন ধরবি, কিন্তু তুই ফোন ধরিস না। ঠিক আছে অনু, জাস্ট ওয়েট, আমি খুব শীঘ্রই ফিরছি তোর কাছে। তোর সাহস হয়তো একটু বেশি বেড়ে গেছে। আদ্রের ফোন রিসিভ না করার ফল তুই ঠিক টের পাবি। আমি আসছি তোর কাছে। আদ্র সিগারেট হাতে নিয়ে দেশলাই থেকে আগুন ধরিয়ে সিগারেট খেতে লাগলো। ধোঁয়া চারপাশে ছড়িয়ে গেল। সিগারেটটি পোড়ার সাথে সাথে একটু একটু করে আদ্রের বুকের ভেতরটাও পুড়তে লাগলো। সকাল হলে অনু ভার্সিটিতে চলে যায়। ভার্সিটির গেট দিয়ে ঢুকতে গিয়ে আবারও অনুর কারোর সাথে ধাক্কা লাগে। মেজাজ খারাপ হয়ে উপরে তাকিয়ে পল্লবকে দেখে অনু অবাক হয়ে বলল, আপনি এখানে? এই অনু, আপনি এখানে? না না, কিছু না। আপনি কি এই ভার্সিটিতে পড়েন? হ্যাঁ, আপনি এখানে কেন? আমি এই ভার্সিটিতে পড়ি। আপনি কোন ইয়ারে পড়েন? অনার্স ফার্স্ট ইয়ার। আপনি? আমি মাস্টার্স ফাইনাল ইয়ার। আপনার থেকে অনেক বড় আমি, তাই আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? যদি আপনি কিছু মনে না করেন আর কি। হ্যাঁ বলতে পারেন, কিছু মনে করব না। আমার একটু কাজ আছে, আমি আসি। ওকে। পল্লব তাড়াতাড়ি করে ভার্সিটির ভেতরে চলে গেল। অনু এখনো দাঁড়িয়ে আছে। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অনুও ভার্সিটির ভেতরে চলে গেল। ক্লাস শেষ করে অনু বাসায় যাচ্ছিল, তখন রাস্তায় পল্লব ডেকে উঠল। কণ্ঠটা আগেও শুনেছে অনু, তাই পেছন ফিরে পল্লবকে দেখে একটু ঘাবড়ে গেল। অনু দাঁড়িয়ে পড়ল। পল্লব অনুকে জিজ্ঞেস করল, বাসায় যাচ্ছ নিশ্চয়? হ্যাঁ। আমি তোমাকে বাসায় পৌঁছে দিই? দরকার নেই। কিন্তু কেন? আমি তোমার কোনো না শুনবো না। আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে তবেই ছাড়বো। আজব তো, আপনি সেই বিয়ের অনুষ্ঠানের দিন থেকে আমার পেছনে লেগে আছেন। সমস্যা কি আপনার? আমি তোমাকে মানবতার খাতিরে বাসায় পৌঁছে দিতে চেয়েছিলাম, আর তুমি আমাকে অপমান করলে। কে বলেছে আপনাকে মানবতা দেখাতে? আমি বলেছি? ননসেন্স। অনু ভার্সিটি থেকে বেরিয়ে গেল। পল্লবের মুখটা গম্ভীর হয়ে আছে, কিন্তু পর মুহূর্তে পল্লব বাঁকা হাসল। আরও কয়েকটা দিন পার হয়ে গেল। আজ দুপুরে শপিং মলে অনু চুড়ি কিনতে যায়। কোনো চুড়ি অনুর পছন্দ হচ্ছে না। অনুর মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ চোখের সামনে অনু লাল এবং গোল্ডেনের পাথর বসানো একটা জমকালো চুড়ি দেখতে পেল। কেউ অনুর মুখের সামনে চুড়িগুলো ধরে রেখেছে। অনু মুচকি হেসে চুড়িগুলো ধরতে গিয়েও পারল না। চুড়িগুলো অনুর চোখের সামনে থেকে কেউ সরিয়ে দিল। অনু পেছন ফিরে দেখল পল্লব দাঁড়িয়ে আছে। পল্লব মুচকি হেসে সেই চুড়িগুলো হাতে নিয়ে অনুকে বলল, কি চুড়িগুলো পছন্দ হয়েছে? এখানেও আপনি? তুমি যেখানে আমিও সেখানে। আপনি আমাকে ফলো করছিলেন? চুড়িগুলো তোমার পছন্দ হয়েছে কিনা এটা বলো। হ্যাঁ, চুড়িগুলো আমাকে দিন। কিন্তু আমি চুড়িগুলো তোমাকে দেব না। অনু বিরক্তিকর দৃষ্টিতে পল্লবের দিকে তাকালো। অনুর মন খারাপ হয়ে গেল। পল্লব অনুর মন খারাপ দেখে শান্ত স্বরে বলল, এই চুড়িগুলো তোমাকে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে আমার ভালো বন্ধু হতে হবে। কি রাজি? আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই, আমার চুড়িগুলো লাগবে না। অনু শপিং মল থেকে বেরিয়ে গেল। পল্লব চুড়িগুলো তাড়াতাড়ি করে কিনে নিয়ে এসে অনুর পাশে পাশে হাঁটতে লাগলো। অনু আরো তাড়াতাড়ি করে হাঁটতে লাগলো। পল্লব এবার দাঁড়িয়ে পড়ল। মন খারাপ করে দাঁড়িয়ে থেকে পল্লব অনুকে বলল, তুমি আমাকে এভাবে ভয় পাচ্ছ? আমি কিন্তু কোনো গুন্ডা নয়। অনু হাঁটতে হাঁটতেও পল্লবের কথায় থেমে গেল। পেছন ফিরে একটু মুচকি হেসে অনু পল্লবকে বলল, আমি জানি আপনি গুন্ডা নন। আজ প্রথম পল্লব অনুর মুখে সুন্দর মুচকি হাসি দেখতে পেল। এর আগে অনু হাসলেও পল্লব বুঝতে পারত অনু মন থেকে হাসছে না। পল্লবের মন খারাপ চলে গিয়ে মুখে হাসি ফুটে উঠল। অনু নিজের বাসায় চলে গেল। বিকেলবেলা অনু নিজের রুমে বই নিয়ে পড়াশোনা করছিল, কিন্তু অনুর মাথায় শুধু আদ্রের চিন্তা ঘুরঘুর করছে। এই যেন মনে হচ্ছে অনুর সামনে আদ্র দাঁড়িয়ে মুচকি হেসে বলছে, এই অনু, এটাও লিখতে পারিস না তুই? তুই কি পড়লে এতদিন? কিছুই তো পারিস না। অনু বই বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে রইল। আর কারো চিন্তা অনুর মাথায় আসে না। আসতে দিতে চাইলে অনু অন্য কারো চিন্তা মাথায় আনতে পারে না।
এই 2টা বছর খেতে গেলেও অনুর আদ্রের কথা মনে পড়েছে, পড়তে গেলেও আদ্রের কথা মনে পড়েছে, গোসল করতে গেলেও আদ্রের কথা মনে পড়েছে, ঘুমাতে যাওয়ার আগেও আদ্রের কথা মনে পড়েছে। অনুর মনটা খুব টানত আদ্রের ফোনটা একবার ধরার জন্য, কিন্তু পর মুহূর্তে অভিমানে অনু চুপ করে বসে থাকত। অনু বইয়ের দিকে তাকিয়েই মনে মনে বলল, তোমার কথা আমি কিছুতেই ভুলতে পারি না আদ্র। কেন আমার মগজে তুমি সব সময় ঘুরঘুর করো বলতে পারো? তুমি বলবে কি করে? তুমি তো আর আমার কাছে নেই, অনেক দূরে আছো তুমি। এমন সময় অনুর ফোনে কল আসলো। অনু ভেবেছিল আদ্রের ফোন, কিন্তু না। অনু মোবাইলটা হাতে নিয়ে দেখল বাংলাদেশি অচেনা নাম্বার। অনুকে কে ফোন করেছে এটা জানার জন্য অনু ফোন রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? হাই অনু, আমি পড়লাম। আপনি আমার ফোন নম্বর পেলেন কি করে? নেহার কাছ থেকে তোমার ফোন নাম্বার নিয়েছি। কেমন আছো তুমি? নেহা আমাকে না জিজ্ঞেস করে আপনাকে আমার ফোন নম্বর কেন দিল? আর আপনি বা আমাকে ফোন দিয়েছেন কেন? আরে অনু, তুমি নেহার উপর রাগ করে আছো তাই না? আমি তোমার সাথে কথা বলতে চেয়েছি, তাই ফোন দিয়েছি। কি বলবেন বলে ফেলুন। আগে বলো কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। কি করছো? কিছু না। অনু, তুমি আমার বন্ধু হতে চাইছো না কেন বলো তো? এমনি। এমনি এমনি কেউ বন্ধু হতে চায় না? আমি তোমার কথাটা বিশ্বাস করতে পারলাম না। বিশ্বাস না করলে আপনার সমস্যা, আমার না। অনু ফোনটা কেটে দিল। নেহার কাজে অনু প্রচুর বিরক্ত হয়েছে। না জিজ্ঞেস করে ফোন নাম্বারটা নেহা কি করে দিল? অনু পড়ার টেবিল থেকে উঠে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আদ্রের কল আসলো, কিন্তু অনু ধরল না। ধরতে ইচ্ছে করলেও ধরল না। ভার্সিটিতে কিছু ছেলে অনুকে ভীষণ বিরক্ত করছে। অনুর একদম ভালো লাগছে না। ছেলেগুলো অনুকে বিরক্ত করার জন্য পিছু পিছু হেঁটে বলতে লাগলো, ওই রূপাখি দাঁড়াও, এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছ? কথা বলো আমাদের সাথে। একটা ছেলে অনুর হাত চেপে ধরল। অনুর রাগী স্বরে ছেলেটিকে বলল, আরে সমস্যা কি আপনার? হ্যাঁ, হাত ছাড়ুন। আমি কিন্তু স্যারের কাছে আপনাদের ব্যাপারে বিচার দিব। তাই নাকি গিফটি? কিন্তু তুমি তো আমাদেরকে চিনো না। আমরা কোনো কিছুতে ভয় পাই না। বিচার দিতে চাইলে বিচার দাও, কোনো সমস্যা নেই। অনুর খুব ভয় লাগছে। আশেপাশে তেমন কেউ নেই, সবাই ক্লাসরুমে। অনুর ভার্সিটিতে আসতে লেট হয়, আর ভার্সিটির মাঠে এমন কিছু হবে অনু ভাবতেই পারেনি। অনু ছেলেটির কাছ থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। এবার বাধ্য হয়ে অনু ছেলেটির গালে জোরে থাপ্পড় বসিয়ে দিল। ছেলেটি রক্ত লাল চোখে তাকিয়ে অনুর হাত ছেড়ে দিয়ে অনুকে বলল, ওই সেমরি, তুই আমাকে থাপ্পড় দিলি? তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় দিলি? ছেলেটি রেগে গিয়ে অনুকে পাল্টা থাপ্পড় দিতে চায়। অনু ভয়ে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু না, অনুর গালে থাপ্পড় পড়ল না। অনু চোখ খুলে দেখল ছেলেটির হাত পল্লব মুচড়ে ধরে আছে। পল্লব রেগে ছেলেটিকে বলল, তোর এত বড় সাহস, তুই অনুকে থাপ্পড় দিতে চেয়েছিস? তোর হাত আমি... পল্লব ছেলেটির হাত মুচড়ে পেছন দিকে নিয়ে ছেলেটির গালে অনেকগুলো থাপ্পড় দেয়। ছেলেটি ভয় পেয়ে পল্লবকে বলে, পল্লব ভাই, আমরা আর এই মেয়েকে বিরক্ত করব না, আমাদের ক্ষমা করে দেন। পল্লব ছেলেটিকে ছেড়ে দিল। ছেলেটি তার দলবল নিয়ে চলে গেল। পল্লব অনুর দিকে তাকালো। অনুর চোখে জল। পল্লব অনুকে বলল, কেঁদো না, তোমাকে কাঁদলে ভালো লাগে না অনু। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এখন না এলে আবার কি যে হতো ভাবলেই ভয় করছে। আমি তোমার ধন্যবাদ চাই না, অন্য কিছু চাই। মানে? মানে হলো আমি তোমার বন্ধু হতে চাই। তুমি তোমার বন্ধু হবে? হ্যাঁ, আমি আপনার বন্ধু হলাম। সত্যি অনু, তুমি এখন থেকে আমার বন্ধু হয়েছ। হ্যাঁ, এখন থেকে আমি আপনার বন্ধু। অনু, তুমি খুব ভালো। পল্লব খুশিতে অনুকে জড়িয়ে ধরতে গেলে অনু তাড়াতাড়ি পেছনে সরে যায়, যাতে পল্লব অনুকে ছুঁতে না পারে। অনু ভয় পাওয়া স্বরে পল্লবকে বলল, আমার কাছে আসার চেষ্টা করবেন না। কেন অনু, সমস্যা কি? আমরা তো বন্ধু, আর বন্ধু হিসাবে আমি তোমাকে জড়িয়ে তোলে, সমস্যা কোথায়? আমি আপনার বন্ধু হই, আপনার প্রেমিক নই। আই এম সরি অনু। ইটস ওকে। অনু, একটা কথা বলি। হ্যাঁ, বলুন।
আমরা যেহেতু বন্ধু হই, তুমি আমাকে আপনি না বলে তুমি করে বলবে। তোমার মুখে আপনি বলে ডাকটা ভালো লাগে না। বন্ধু হিসাবে আমরা তো তুমি করে বলতেই পারি। তুমি করে বলবে তো? ওকে বলবো। এই অনু, একটু দাঁড়াও। আর কিছু বলবে? আজকে ভার্সিটি ক্লাস শেষ হওয়ার পর আমি তোমার সাথে একটু আশেপাশে কোনো কফি শপে বসতে চাই। তুমি কি একটু কথা বলতে পারবে অনু? প্লিজ, না করো না। অনু ভাবতে লাগলো পল্লবকে হ্যাঁ বলবে নাকি না বলবে। যেহেতু পল্লব অনুকে গুন্ডা ছেলেগুলোর থেকে বাঁচিয়েছে, তাই অনু পল্লবকে না বললে ব্যাপারটা খারাপ দেখায়। তাই অনু পল্লবকে হাসি মুখে বলল, আচ্ছা ঠিক আছে। কফি শপের একটা সিটের টেবিলের এক প্রান্তে বসে আছে পল্লব এবং টেবিলের অপর প্রান্তের সিটে বসে আছে অনু। পল্লব কফি অর্ডার করলো, কিন্তু অনু কফি খেলো না। পল্লব অনুকে বলল, এই অনু, কফিটা খাও। খাচ্ছ না কেন? পরে কফি খাওয়া যাবে। তুমি কি বলবে বলো। পল্লব কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর অনুকে জিজ্ঞেস করলো, অনু, তোমার কি বয়ফ্রেন্ড আছে? তুমি কেন আমার এসব ব্যাপারে জানতে চাইছো? বন্ধু হিসাবে এটুকু তো জানতেই পারি। না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। অনুর কথা শুনে পল্লব খুশি হলো, কিন্তু অনু গভীরভাবে ভেবে পল্লবকে আবারও বলল, তবে? তবে কি? আমার একটা প্রিয় মানুষ আছে। অনুর কথা শুনে এবার পল্লব খুব কষ্ট পেল। পল্লব নিজের অজান্তেই বুকের ভেতরে একটু বেশি কষ্ট অনুভব করল। তবুও নিজেকে স্বাভাবিক রেখে পল্লব